আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন যারা বই নিয়েছো তার আশা করি প্রিপারেশন তাদের ভালোই চলছে। এবং আমি টাইম টু টাইম তোমাদেরকে ভিডিও দিয়ে যাব। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি, ফিল্মসের জন্য 250 এমসিকিউ। এই বইটার অংশ নয় এটা, এই বইটা তোমাদের জন্য তৈরি করেছি 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত। এর মধ্যে প্রশ্ন অ্যান্সার সমস্ত দেওয়া আছে এবং তোমার এক্সপ্লেনেশন গুলো সুন্দর করে দেওয়া আছে। অ্যান্সারই শুধু দেওয়া নেই, টিক মার্ক দেওয়া নেই। অ্যান্সার গুলো কেন ওই অ্যান্সারটা, তার জন্য কিন্তু তার ব্যাখ্যা, তার এক্সপ্লেনেশন দেওয়া আছে এই বইটি। আর 2 নম্বর বই হচ্ছে কম্পালসারির জন্য। তোমাদেরকে বলেছিলাম কম্পালসারি পেপারের জন্য ফার্স্ট যে তোমাদের কম্পালসারি পেপার আছে 500 মার্কসের জন্য, বেঙ্গলি, ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অডিটিং। এই 5টি পেপারের জন্য তোমাদের একটা গাইড বই বলতে পারো। 2000 আমি চেষ্টা করেছি বাংলা ইংলিশের জন্য 5 বছর 5 বছর করে, জেনারেল নলেজের 7-8 বছর, বিজনেস ম্যাথমেটিক্স 7-8 বছর, অডিটিং এর 7-8 বছর। কোশ্চেন অ্যান্সার লাস্ট ইয়ারের এক্সামের যে কোশ্চেন এসছে তাদের অ্যান্সার এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এটা অ্যাবাউট 500 পেজ। আর এই বইটি হচ্ছে তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম একটা অপশনাল পেপার, বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, অর্থাৎ বিজনেস ল যেটা আছে, আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট বলো, তারপর তোমার কোম্পানি অ্যাক্ট বলো, নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলো, পার্টনারশিপ অ্যাক্ট বলো, সমস্ত সিলেবাস নিয়ে যে কোশ্চেন তোমার আছে, ঠিক আছে। তার মধ্যে এখান থেকে আমি 5 বছরের কোশ্চেন, তার সাথে 15 বছরের তোমার এখানে 15+5 মানে 20টা আপনার তোমার দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, 20টা সেটের অ্যান্সার দেওয়া আছে এখানে। তাহলে এটা ভালো একটা গাইড বই হবে তোমাদের অপশনাল পেপারের জন্য, ঠিক আছে। এই বইটার দাম আমি এখন নির্ধারণ করিনি, কারণ বইটা এখন ইনকমপ্লিট আছে, এখনো চলছে, আরো কয়েকদিন লাগবে। এই দুটো বইয়ের দাম আমি নির্ধারণ করে দিয়েছি। এটা ওই যে পেপার প্যাক যা আছে, পেপার ব্যাগ, সেটা 450 টাকা, এটা 720। জিকেটা হচ্ছে ফিল্মসের যে বইটা সেটা হচ্ছে 720। আর আজকে যে বিষয়টা তোমাদের কাছে আলোচনা করব, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের কাছে এসেছি। ইন্ডিয়ান হিস্ট্রি আছে এর মধ্যে, অ্যাকাউন্টেন্সি আছে, এমসিকিউ, ঠিক আছে। এর মধ্যে তোমার ইংলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু স্কিম আছে যেগুলো তোমাদের জানা দরকার, এমসিকিউ তে দিয়ে দেয় অনেক সময় কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। সংবিধান আছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কিছু ফিনান্সিয়াল ম্যাটার নিয়ে যে বিষয়গুলো আছে সেগুলো আছে। প্রায় 250 কোশ্চেন্স এর মধ্যে দেওয়া আছে। So I am Moshid Halder. I have prepared this question set. I am MA History, MCOM and MBA Finance, SCP FI certified, and also I hold Advanced Diploma in Sanskrit and Junior Diploma Engineering in Mechanical. So this is my qualification, and আমি তোমাদেরকে এই বিভিন্ন বিষয়ে তোমাদেরকে গাইড করব। আশা করি 2000 যে বিগত যে 22 সালে এক্সাম হয়েছে তারপরে হয়নি, 3টে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে কিন্তু তার মূল অ্যাডভার্টাইজমেন্টে বেরোয়নি। আশা করি তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়তো বেরিয়ে যেতে পারে আগামী কয়েক মাসের মধ্যে, এই বছরই হয়তো বেরোবে। স্বাভাবিকভাবে প্রিপারেশনটা তোমাদের, যেহেতু সিলেবাসটা অনেক ফাস্ট, অনেক বেশি তোমাদেরকে পড়াশোনা করতে হবে, একদিনে হবে না। এবং সার্ভিসটা তুমি মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সার্ভিস। এই সার্ভিসের তোমার তোমার কি বলে, পোস্টিং আমাদের ব্লক লেভেল নেই, শুধু সাব ডিভিশন লেভেল থেকে শুরু হয়। ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশন লেভেল, কলকাতা বিভিন্ন শহরের তোমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এগুলোতে পোস্টিং আছে, ঠিক আছে। মোটামুটি তোমাদেরকে ট্রেজার শিডিউল আমি একটা ভিডিও দিয়েছিলাম, এখানে নেই, সেটা অন্য জায়গায় আছে। মোটামুটি 1,500 মতো আমাদের রয়েছে এই সার্ভিসে। তো ভ্যাকেন্সি তো ক্রিয়েট হচ্ছে এভরি মান্থ, রিটায়ার করছে, তাদের ভ্যাকেন্সি ফিল আপ করতেই হবে। প্রিপারেশন নাও, সিলেবাস ছোট না অনেক বড়, ভ্যাকেন্সি হচ্ছে যথেষ্ট পরিমাণ থাকার কথা, ঠিক আছে। এসো আমরা শুরু করি। তাহলে দেখো, প্রথমে যেটা শুরু করছি, ইন্ডিয়ান হিস্ট্রি। হ্যাঁ, এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে শুরু করছি, 100টা প্রশ্নের মধ্যে আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার অ্যান্সার এখানে দেওয়াই আছে, তোমাদের সাথে আলোচনা করব। যদি সম্ভব হয় ভিডিওটা খুব মন দিয়ে দেখো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব অনেকে করছো না, দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না।
এবং কয়েক মিনিট 2 মিনিট 1 মিনিট দেখেই ভিডিও শেয়ার চলে যাচ্ছে। এটা তোমাদেরকে খুব দ্রুততার সাথে দেখো, খুব স্পিড ডবল স্পিডে দেখো, কিন্তু দেখো, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে মহাত্মা গান্ধী রিটার্ন টু ইন্ডিয়া। মহাত্মা গান্ধী তো আফ্রিকাতে গিয়েছিল, সাউথ আফ্রিকা, সেখান থেকে তিনি ফিরে এসেছিলেন 1915, ঠিক আছে। 1915 তিনি ইন্ডিয়াতেই ফিরে এলেন। এগুলো মনে রাখবে, খুব ছোট্ট ছোট্ট করে দিচ্ছে একবারে, পিএসসি ক্লার্কশিপ লেভেলের কোশ্চেন এগুলো। সেকেন্ড কোশ্চেনে গান্ধীজি যে ফার্স্ট সত্যাগ্রহ ছিল তার নাম কি ছিল? প্রথম সত্যাগ্রহ ছিল চম্পারণ, ঠিক আছে, এটা বিহারে হয়েছিল চম্পারণ। তারপরে প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহটা কি নিয়ে ছিল? চম্পারণ সত্যাগ্রহ ছিল তোমার, চম্পারণ সত্যাগ্রহ ছিল ইন্ডিগো কাল্টিভেশন, নীল চাষ নিয়েছিল, চম্পা গোটা, ইন্ডিগো। এরপরে দেখো খেদা সত্যাগ্রহ 1918 হয়েছিল, এটা গান্ধীজি লিড করেছিল, খেদা খেদা বিদ্রোহ বলি আমরা। এরপরে দেখো খেদার প্রচলিত আহমেদাবাদ সত্যাগ্রহ। আহমেদাবাদ সত্যাগ্রহ যেটা হয়েছিল সেটা মিল ওয়ার্কার সম্বন্ধে ছিল, মিল ওয়ার্কার আহমেদাবাদে হয়েছিল, এটা মিল ওয়ার্কার, গান্ধীজি লিড করছিল এগুলো, ঠিক আছে। এরপর হচ্ছে রাওলাট অ্যাক্ট এন্ড জালিয়ানওয়ালাবাগ। তোমরা জানো রাওলাট অ্যাক্ট কখন হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ কখন হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসে। রাওলাট অ্যাক্ট হয়েছিল, হ্যাঁ, 1919 এর প্রতিবাদে কিন্তু যে রাওলাট জালিয়ানওয়ালাবাগে মেসাকার হয়েছিল, এর প্রতিবাদ করতে হয়েছিল জালিয়ানওয়ালাবাগে, পাঞ্জাবে। সেখানে জালিয়ানওয়ালাবাগ নামে একটা জায়গায়, সেখানে তোমার প্রচুর ভারতীয় বিদ্রোহীদের ওখানে হত্যা করেছিল জেনারেল ডায়ার। এটা হচ্ছে 1919 হয়েছিল। রাওলাট অ্যাক্টের প্রতিবাদ করতে তখন হয়েছিল। রাওলাট অ্যাক্ট হয়েছিল তো 1919-এ, আর তো জালিয়ানওয়ালাবাগ ঘটনা 1919 হয়েছিল। 7 নম্বর প্রশ্নটা মিসিং আছে, দেখলাম কিছুক্ষণ আগে। 8 নম্বর হচ্ছে রাওলাট অ্যাক্ট অ্যালাউড। রাওলাট অ্যাক্টে কি করেছিল, রাওলাট কেন বিদ্রোহটা হয়েছিল? রাওলাট অ্যাক্টে ডিটেনশন উইদাউট ট্রায়াল, অর্থাৎ যে কাউকে তোমার অ্যারেস্ট করা যাবে, হ্যাঁ, তোমার অ্যারেস্ট করা যাবে ট্রায়াল না করে, এটার প্রতিবাদ করার জন্য রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টে যে আইনটা ছিল আর কি, এটার প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগ সবাই হাজির হয়েছিল। জালিয়ানওয়ালাবাগটা কোথায়? জালিয়ানওয়ালাবাগটা হচ্ছে তোমার কোথায়? জালিয়ানওয়ালাবাগ হচ্ছে তোমার অমৃতসরে, ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ হচ্ছে অমৃতসরে। এটা 1919 সালে 19 এপ্রিল ঘটনাটা ঘটেছিল। ডেট অফ জালিয়ানওয়ালাবাগ হচ্ছে সরি 13 এপ্রিল 1919 হয়েছে, 13 এপ্রিল 1919 জালিয়ানওয়ালাবাগের ঘটনাটা ঘটেছিল। এগুলো এগুলো টুকটুক করে যাও খাতার মধ্যে লেখো, খুব ছোট্ট ছোট্ট করে লেখো, তাহলে তোমরা মনে রাখবে। এটা মেসাকারে কে লিডার ছিল, লিড করেছিল, অর্ডার দিয়েছিল কে? সেই ছিল জেনারেল ডায়ার। হুম, জেনারেল ডায়ার মেসাকারে অর্ডারটা দিয়েছিল, জেনারেল ডায়ার। আচ্ছা, এরপরে আসছে নন কোপারেশন মুভমেন্ট। নন কোপারেশন মুভমেন্ট স্টার্টেড ইন 1920। নন কোপারেশন মুভমেন্ট স্টার্টেড বাই মহাত্মা গান্ধী 1920, 1920 সালে নন কোপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলনটা শুরু হয়েছিল। ইট ওয়াজ লঞ্চ ইন রেসপন্স টু সাইমন কমিশন, জালিয়ানওয়ালাবাগ অ্যান্ড খিলাফত এসব নিয়ে শুরু হয়েছিল, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং খিলাফত আন্দোলনের যে খিলাফত আন্দোলন হয়েছিল সেই ইস্যুগুলো নিয়ে এখানে তোমার তোমার শুরু হয়েছিল কি, নন কোপারেশন মুভমেন্ট। পার্টিশন অফ বেঙ্গল তো অনেক পার্টিশন অফ বেঙ্গল 1905 সালে হয়েছিল এটা, ঠিক আছে, পার্টিশন অফ বেঙ্গল। আর 1911 সালে এটা রিভোক হয়ে গেছিল, 1911 সালে রিভোক হয়েছিল। আর কুইট ইন্ডিয়া মুভমেন্ট তো তোমরা জানো 1942-তে হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট আন্দোলনটা। এটা হয়েছিল তোমার 8 অগাস্ট। এটা হয়েছিল 8 আগস্ট হয়েছিল। এগুলো মনে রাখবে। আচ্ছা, খিলাফত মুভমেন্ট ওয়াজ লেড বাই আলী ব্রাদার্স। খিলাফত মুভমেন্ট আলী ব্রাদার্স এটাকে লিড করেছিল। চৌরি চৌরা ইনসিডেন্ট টুক প্লেস। চৌরি চৌরা ইনসিডেন্ট কত সালে হয়েছিল? চৌরি চৌরা ইনসিডেন্ট হয়েছিল 1922 সালে, উত্তরপ্রদেশে চৌরি চৌরা ইনসিডেন্ট হয়েছিল, ঠিক আছে। এই যে অহিংসা একটা আন্দোলন মহাত্মা গান্ধী ডেকেছিলেন, এই চৌরি চৌরা ঘটনার ফলেই কিন্তু মহাত্মা গান্ধী যে চৌরি চৌরা ঘটনা হয়েছিল, বেশ কয়েকজন পুলিশকে বিদ্রোহীরা হত্যা করেছিল, ভারতীয় যারা স্বাধীনতা সংগ্রামী তারা হত্যা করেছিল। এবং তার ফলে মহাত্মা গান্ধী দেখলো যে অহিংসা থাকেনি, সহিংস হয়ে গেছে। তার জন্য কিন্তু চৌরি চৌরা ঘটনার পরে কিন্তু তিনি ওই আন্দোলনটাকে তুলে নিয়েছিলেন, ঠিক আছে। এরপরে দেখো আফটার চৌরি চৌরা
গান্ধীজি কি করেছিল, সাসপেন্ড করেছিল, যেটা আমি বললাম চৌরি চৌরা ঘটনার পরে কিন্তু মহাত্মা গান্ধী আন্দোলনটাকে তুলে নিয়েছিলেন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16, স্বরাজ পার্টি এন্ড সাইমন কমিশন। স্বরাজ পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন, স্বরাজ পার্টি হয়েছিল তোমার 1923 সালে। স্বরাজ পার্টির লিডার কে ছিল, দেখো সিআর দাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সিআর দাস, মতিলাল নেহেরু। সিআর দাস, মতিলাল নেহেরু ছিল স্বরাজ দলের লিডার। আর স্বরাজ দলটা যেটা প্রতিষ্ঠা করেছিল তারা ছিল কিন্তু সে চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু। সাইমন কমিশন কেম ইন 1927 সালে, সাইমন কমিশন এসেছিল। ঠিক আছে, 1927 সালে সে সাইমন গো ব্যাক। why was it opposed, এটাকে অপোজ করা হয়েছিল, নো ইন্ডিয়ানস ইন ইট। সাইমন কমিশনের যে কমিশনটা গঠন করা হয়েছিল কিছু সংস্কার, আইন সংস্কারের জন্য, কিন্তু সেই কমিশনের মধ্যে কোনো ভারতীয় ছিলেন না। তার জন্য কিন্তু প্রতিবাদ সাইমন গো ব্যাক, সাইমনের এগেনস্টে কিন্তু স্লোগান উঠেছিল এবং এটা বিশাল একটা আন্দোলন হয়েছিল। সাইমন গো ব্যাক বা নো, যেখানে এখানে নো ইন্ডিয়া যেখানে ছিল না বলে ওটা হয়েছিল। দেখো আমি পরের স্লোগানটা বলেই দিলাম, প্রোটেস্ট স্লোগান ছিল সাইমন গো ব্যাক। 20 নম্বর কোশ্চেন হয়ে গেল। 21 নম্বর কি আছে, সিভিল ডিসওয়েড মুভমেন্ট হয়েছিল 1930 সাল থেকে, সিভিল ডিসওয়েড মুভমেন্ট শুরু হয়েছিল। ঠিক আছে, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শুরু হয়েছিল 1930 সালে। স্টার্টেড ইন ডান্ডি মার্চের মাধ্যমে শুরু হয়েছিল। ডান্ডি মার্চ হয়েছিল মার্চ মাসে 1930 সালে, সে ডান্ডি মার্চ থেকে 6 মার্চ শুরু হয়েছিল। 22-এর প্রশ্ন দেখো, উপর দিকে যেতে হবে। 22-এর প্রশ্নটা, প্রশ্নটা কোথায় গেল? 23টা দেখো, গান্ধী মার্চ। হ্যাঁ, গান্ধী মার্চটা কত কিলোমিটার ছিল দেখো, 240 মাইলস ছিল, মানে 390 কিলোমিটার ছিল গান্ধী মার্চটা। হ্যাঁ, ডান্ডি মার্চ হয়েছিল, ডান্ডি মার্চ করেছিল, লিড দিয়েছিল কি মহাত্মা গান্ধী। 240 মাইল এটা ছিল, এবং যদি এটা কিলোমিটারে করো 390 ছিল। সল্ট ল ওয়াজ ব্রোকেন অ্যাট ডান্ডি। ডান্ডির উদ্দেশ্য ছিল লবণ আইন ভঙ্গ করা। সে লবণ আইন ভঙ্গ করার জন্যই ডান্ডি মার্চটা হয়েছিল। এবং ডান্ডি প্রায় মাসখানেক ওরা হাঁটাহাঁটি করার পরে ওরা সমুদ্রের ডান্ডিতে গিয়ে পৌঁছেছিল এপ্রিল মাসে। গান্ধী আরউইন প্যাক্ট হলো 1931 সালে। গান্ধীর সাথে আরউইনের প্যাক্ট হয়েছিল 1931 সালে। এগুলো পড়বে, ডিটেলসে পড়বে, কারণ আমার কাছে এতগুলো প্রশ্ন আছে, ডিটেলসে বলার সময় হবে না। ঠিক আছে, তাহলে গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল 1931 সালে। চলে এসে 26-এর কোশ্চেন, ফার্স্ট রাউন্ড টেবিল হয়েছিল 1930 সালে। ফার্স্ট রাউন্ড টেবিল, সেকেন্ড রাউন্ড টেবিল, থার্ড রাউন্ড টেবিল। ঠিক আছে, ফার্স্ট রাউন্ড টেবিল হয়েছিল 1930 সালে। গান্ধীজি অ্যাটেন্ডেড হুইচ কনফারেন্স? সেকেন্ড রাউন্ড টেবিলে গান্ধীজি অ্যাটেন্ড করেছিল। গান্ধীজি অ্যাটেন্ড করেছিল সেকেন্ড রাউন্ড টেবিল। টাইম, হ্যাঁ, থার্ড রাউন্ড টেবিল 1932 সালে হয়েছিল। ঠিক আছে, থার্ড রাউন্ড টেবিলটা হয়েছিল 1932 সালে হয়েছিল। আম্বেদকর পার্টিসিপেট ইন অল কনফারেন্স, এই সমস্ত একটা কনফারেন্স হয়েছিল, সেখানে আম্বেদকর এই যে 3টে কনফারেন্স হয়েছিল, তোমার হচ্ছে ফার্স্ট রাউন্ড টেবিল, সেকেন্ড রাউন্ড টেবিল, থার্ড রাউন্ড টেবিল, এগুলো হচ্ছে 3টে কনফারেন্সে কিন্তু আম্বেদকর পার্টিসিপেট করেছিলেন। আউটকাম কি ছিল? ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই যে 3টে রাউন্ড টেবিল হয়েছিল, 1, 2, 3, 3টে রাউন্ড টেবিলের মধ্যে মহাত্মা গান্ধী দ্বিতীয়টায়, থার্ডটাতে তোমার মহাত্মা গান্ধী সেকেন্ডটাতে পার্টিসিপেট করেছিলেন, এবং আম্বেদকর কিন্তু প্রত্যেকটাতে পার্টিসিপেট করেছেন, প্রত্যেকটাতে। তার জন্য কিন্তু ভারতবর্ষের যে প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারতীয় আইন যেটা বলি আমরা, 1935 সালে সেটা তৈরি হয়েছিল। মনে রাখবে, আমাদের যে সংবিধান, সেই সংবিধানের বিষয়বস্তুটা, বেশিরভাগ জিনিসটা কিন্তু 1935 সালের ভিত তৈরি করেছিল। যদিও ভিতটা অনেক আগে থেকে তৈরি হয়েছিল, তবুও বলছি 1935 সালের যে তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেই ইন্ডিয়া অ্যাক্ট থেকে কিন্তু আমাদের ভারতের সংবিধানটা গৃহীত হয়েছিল বেশিরভাগটাই। 31 নম্বর ইন্ট্রোডিউস কি হয়েছিল? হ্যাঁ, প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হয়েছিল। এই সময় প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হলো ওই অ্যাক্টের অনুসারে। ফেডারেল সিস্টেম ইনক্লুডেড হয়েছিল, প্রভিন্স এন্ড প্রিন্সলি, জানো
আমাদের ভারতবর্ষে তখন অনেক প্রভিন্স ছিল এবং প্রিন্সলি স্টেট ছিল, ঠিক আছে, সব মিলে তোমার 400 এর মতো সবকিছু মিলে ছিল, সবগুলোর মধ্যে কিন্তু ফেডারেল সিস্টেম ইনক্লুড হয়েছিল। এই ফেডারেল সিস্টেমটা কিন্তু তখন থেকে এলো, যে ভারতবর্ষ ফেডারেল সিস্টেমটা ইনক্লুড হলো। আজকে যে ফেডারেল সিস্টেমটা দেখতে হচ্ছে সেটাই। ইলেকশন হেল্ড হয়েছিল প্রথম হচ্ছে তোমার ওই আইন অনুসারে, কিন্তু মনে রাখবে কোন আইন অনুসারে, 1935 সালে যে ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইনে প্রথম ইলেকশন হয়েছিল 1937 সালে। 34 কোশ্চেনটা, কংগ্রেস ফর্ম গভর্নমেন্ট করেছিল 7 প্রভিন্সের। কংগ্রেস এতগুলো যে প্রভিন্স ছিল ভারতবর্ষে, প্রভিন্সের মধ্যে কংগ্রেস গভর্নমেন্ট ফর্ম করেছিল সাতটা প্রভিন্স, মনে রাখবে 7টা প্রভিন্সে কংগ্রেস ফর্ম করেছিল। আর মুসলিম লীগের লিডার কে ছিল, জিন্না ছিল তখন মুসলিম লীগের লিডার। মুসলিম লীগ কত সালে ফাউন্ড হয়েছিল? 1906 সালে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট দেখো 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট এটা লাহোর কংগ্রেস ছিল, ঠিক আছে, এটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এটাতে তোমার এই যে 41 সালে নেতাজি ভারতবর্ষ ত্যাগ করে সে যখন চলে যায় আর কি, ভারতবর্ষ ত্যাগ করেছিল 17 জানুয়ারি, এটা মনে রাখবে। আর এটা হচ্ছে তোমার কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ঠিক আছে। ডেট কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডেটটা যদি মনে রাখতে হয়, কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল 8 অগাস্ট 1942। 8 অগাস্ট 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল। এবং 9 আগস্টে কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্টের জন্য কিন্তু মহাত্মা গান্ধী যারা ওদের যারা আরো লিডার ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, ঠিক আছে। স্লোগান কি ছিল কুইট ইন্ডিয়া? ডু অর ডাই। মাতঙ্গিনী হাজরা মনে আছে, ডু অর ডাই, করেঙ্গে ইয়ে মারেঙ্গে। লিডার অ্যারেস্টেড ইমিডিয়েটলি আফটার লাঞ্চ, যেটা আমি বললাম, এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট লাঞ্চ করার সাথে সাথে কিন্তু ওদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। মহাত্মা গান্ধী সহ আরো যে প্রমিনেন্ট লিডার ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এরপরে 40 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 40 নম্বর প্রশ্ন দেখো, মুভমেন্ট নেচার কি ছিল? যে ম্যাস রাইজিং ছিল। নেচারটা কি ছিল? একবারে সমস্ত ভারতবর্ষে এই মুভমেন্টটাকে ছড়িয়ে দেওয়া, তাদেরকে ম্যাস আপরাইজিং বলা হয়। সমস্ত ভারতবর্ষের মধ্যে, সমস্ত জনগণের মধ্যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ব্রিটিশ ভারত ছাড়ো, হ্যাঁ, ইমিডিয়েট ছাড়ার জন্য ভারতবর্ষকে, আর স্বাধীনতা দাও, ভারত ছেড়ে চলে যাও, হ্যাঁ, এইটাই স্লোগান ছিল। এরপর হচ্ছে আইনে সুভাষচন্দ্র বোসের ঘটনা। আইনে ফর্ম করেছিল কে? রাসবিহারী বোস, হ্যাঁ, ইনিশিয়ালি রাসবিহারী বোস ফর্ম করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল তোমার যেটা আর্মি। আইএনএ রিঅর্গানাইজ বাই সুভাষ, এই যে মনে রাখবে আইএনএটা ফর্ম করেছিল কিন্তু রাসবিহারী বোস, রিঅর্গানাইজ করেছিল আর সুন্দরভাবে যিনি সাজিয়েছিলেন তিনি হচ্ছেন কিন্তু সুভাষচন্দ্র বোস, হ্যাঁ। আইএনএ 43-তে আইনের স্লোগান ছিল জয় হিন্দ। আইনের স্লোগান ছিল জয় হিন্দ। দেখো ডু ইউর ডাই পেয়ে গেছে, জয় হিন্দ পেয়ে গেছে। স্বরাজ, হ্যাঁ, স্বরাজটা ছিল তোমার আগে লাহোর কংগ্রেসের 1929। আইনের হেডকোয়ার্টার ছিল কিন্তু সিঙ্গাপুরে। আইনের হেডকোয়ার্টার ছিল সিঙ্গাপুর। আইনের হেডকোয়ার্টার সিঙ্গাপুর। এরপরে রানী ঝান্সি রেজিমেন্ট লিডার কে ছিলেন? ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল। ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল ছিলেন, তিনি মারা গেছে রানী লক্ষ্মী, ঠিক আছে, লক্ষ্মী সেহগাল ছিলেন রানী লক্ষ্মী রেজিমেন্টের লিডার ছিলেন। ক্যাবিনেট মিশন অ্যান্ড পার্টিশন অফ বেঙ্গল, পার্টিশন অফ ইন্ডিয়া। ক্যাবিনেট মিশন এসেছিল তোমার 1946 সালে। অবজেক্ট কি ছিল? কনস্টিটিউশন ফ্রেমিং, কনস্টিটিউশনকে ফ্রেম করার জন্য ক্যাবিনেট মিশন এসেছিল, ঠিক আছে। ইন্টারিমে একটা গভর্নমেন্ট ফর্ম করেছিল 1946 সালে, হ্যাঁ, 1946 সালে এই ক্যাবিনেট মিশন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দিয়েছিল, ঠিক আছে, 46 সালে। এরপর হচ্ছে 49-এর প্রশ্ন, ডাইরেক্ট অ্যাকশন ডে, মনে রাখবে এটা বিশাল ঘটনা ঘটেছিল, যে মুসলিম হিন্দুর মধ্যে একটা ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল 1946-এ। পার্টিশন অ্যানাউন্স করেছিল মাউন্ট বেটেন, পার্টিশন অফ ইন্ডিয়া, হ্যাঁ, অর্থাৎ পাকিস্তান এবং ইন্ডিয়া যে দুটো দেশ ভাগ হবে সেটা অ্যানাউন্স করেছিল, হ্যাঁ, মাউন্ট বেটেন। 51 নম্বর প্রশ্ন আমি শর্টে শর্টে বলে যাচ্ছি, ডিটেলস আলোচনা হয়তো সময় হবে না, 1 ঘন্টার বেশি ভিডিওটা হবে। ইন্ডিপেন্ডেন্স ডেট কবে ছিল? আমরা জানি এটা ইন্ডিপেন্ডেন্স ডে, মনে রাখবেন 15 আগস্ট 1947-এ ছিল ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর 14 আগস্ট হয়েছিল কে? 14 আগস্ট হয়েছিল পাকিস্তান, একদিন আগে পাকিস্তান স্বাধীনতা পেয়েছিল। ফার্স্ট পিএম জওহরলাল নেহরু ছিলেন, ফার্স্ট পিএম ছিলেন জওহরলাল নেহরু। লাস্ট ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট বেটেন।
র্যাডক্লিফ লাইন যেটা ভারতবর্ষের সাথে ইন্ডিয়ার যেটা ইন্ডিয়ার যে লাইনটা তৈরি হলো, পাকিস্তানের সাথে ইন্ডিয়া যে লাইনটা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে তোমার র্যাডক্লিফ লাইন বলা হয় এটাকে, ইন্ডিয়া এন্ড পাকিস্তান। কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম ইন, হ্যাঁ, এটা ফর্ম হয়েছিল 1946 সালে কনস্টিটিউশনে, যারা আমাদের ভারতবর্ষের সংবিধানটা তৈরি করলো, যে সকল মেম্বাররা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করেছিল, এই প্রথম মিটিং হয়েছিল 9 ডিসেম্বর। ঠিক আছে, 9 ডিসেম্বর প্রথম মিটিং বসেছিল। এবং ভারতীয় সংবিধান, এটা ভারতীয় সংবিধান সভা বলা হয়। এই ভারতীয় সংবিধানে কিন্তু আমাদের এই ডেট থেকে একবারে 26 নভেম্বর হিসাব করে দেখে 26 নভেম্বর 49-এ আমাদের সংবিধান চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যায়। হ্যাঁ, আমরা অ্যাডাপ্ট করি এবং শেষ পর্যন্ত সেটা এই দিনটাতে আমরা অ্যাডাপ্ট করি 26 নভেম্বরে, কিন্তু সেটা আমরা ইনফোর্স করি 26 তোমার জানুয়ারি 1950-তে, বা এক মাস পরে। আচ্ছা, এরপরে কি করেছি ধরো, এই প্রশ্নগুলো এমসিকিউ আর দিইনি। এরপরে লাহোর সেশন 29-এ হয়েছিল পূর্ণ স্বরাজ, এই সংক্ষেপে চটচট করে করার জন্য করেছি। লাহোর সেশন হয়েছিল, আমাদের দাবি ছিল পূর্ণ স্বরাজ লাহোর সেশনে 1920-তে। প্রেসিডেন্ট অফ লাহোর সেশন জওহরলাল নেহরু ছিল লাহোর সেশনের। এই যে লাহোর সেশন 29-এ যে লাহোর সেশন হয়েছিল, সেটা প্রেসিডেন্ট অফ লাহোর সেশন ছিল কে? নেহরু। খালিপথ এন্ডেড 1924 সালে, খালিপথ এন্ড হয়েছিল। বরদল্লি সত্যাগ্রহ লিডার ছিলেন কে? বল্লভভাই প্যাটেল। বরদল্লি সত্যাগ্রহের লিডার ছিলেন বল্লভভাই প্যাটেল। আর এমসিকিউ দিইনি, ডাইরেক্ট অ্যান্সারটা দিয়ে দিয়েছি। এরপরে দেখো প্রশ্ন, সাইমন কমিশন চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ, জন সাইমন নাম ছিল তার। কমিউনাল অ্যাওয়ার্ড 1932। পুনা অ্যাক্ট হয়েছিল গান্ধীজির সাথে আম্বেদকারের, পুনা প্যাক্ট হয়েছিল, পুনা প্যাক্ট হয়েছিল গান্ধীর সাথে আম্বেদকারের। পিস মিশন এসেছিল 1942 সালে। হ্যাঁ, কেন এটা ফেলিওর হয়েছিল, পিস মিশনটা কেন ফুল হয়েছিল? নো ফুল ইন্ডিপেন্ডেন্স প্রমিস, অর্থাৎ এই পিস মিশনে কিন্তু কোন রকম তোমার পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য ভারতবর্ষে প্রমিস করা হয়নি। তারপর ওয়াবেল প্ল্যান এলো 1945-এ। আইএনএ ট্রায়াল হয়েছিল, রেড ফোর্টে আইএনএ ট্রায়াল হয়েছিল। নাভাল মিউটিনি, নৌ বিদ্রোহ, যেটা বাংলায় বলে নৌ বিদ্রোহ, 1946 সালে হয়েছিল। ঠিক আছে, মুসলিম লীগ ডিমান্ড করেছিল পাকিস্তান 1940-তে। হ্যাঁ, 1940-তে পাকিস্তান দাবি করেছিল পাকিস্তান মুসলিম লীগ। টু নেশন থিওরি, জিন্নার এটা ছিল টু নেশন থিওরি, অর্থাৎ মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হবে, হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হবে, টু নেশন থিওরি। এটা ছিল শেষ পর্যন্ত পাকিস্তান এবং মানে পূর্ব পাকিস্তান, বর্তমানে যেটা বাংলাদেশ দেখতে পাচ্ছ, এবং প্লাস বর্তমানে পাকিস্তান, দুটো মিলে কিন্তু পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মিলে পাকিস্তান তৈরি হয়েছিল, আর ভারতবর্ষ আলাদা হওয়া হয়েছিল। আগস্ট ওয়ার ছিল, এই আগস্ট ওয়ার ছিল এটাই। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ 1940-তে হয়েছিল। ফার্স্ট সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে, মনে রাখবে, ফার্স্ট সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে। সেকেন্ড সত্যাগ্রহী ছিলেন জওয়াহরলাল নেহরু। কংগ্রেস মিনিস্ট্রি রিজাইন করে, যে কংগ্রেস 7টা প্রভিন্সের যে প্রথম ইলেকশন হলো 37-এ, তারপর কংগ্রেস মিনিস্ট্রি 7টা প্রভিন্সে গঠন করলো। কংগ্রেস মিনিস্ট্রি কিন্তু ওরা রিজাইন করে দিল, মিনিস্ট্রি গুলো, যে ইলেকশনে প্রথমে 37-এর যে ইলেকশন 39 ওরা রিজাইন করে দিল। রিজন কে ছিল না? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেন্টের জন্য। ঠিক আছে, সেকেন্ড ওয়ার্ল্ড কথা হলো শুরু হয়েছিল 1939 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, চলেছিল কতদিন পর্যন্ত? 1945 পর্যন্ত। সে নাগাসাকি হিরোশিমাতে বোম পড়ার পরে তারপর কিন্তু এই তোমার কি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। বেঙ্গল ফেমাইন হয়েছিল, বাংলাতে একটা দুর্ভিক্ষ হয়েছিল, মনে রাখবে, 1943 সালে। সে 76-এর মন্বন্তর জিনিসটা আলাদা, 76-এর মন্বন্তরটা হয়েছিল 1776 সালে। ঠিক আছে, 1776 সালে। আর এটা হয়েছিল কিন্তু এটা হয়েছিল বেঙ্গল ফেমাইন হয়েছিল 1943 সালে। আইএনএ ওয়ার ক্রাই দিল্লি চলো, আইএনএ যে ওয়ার ক্রাই ছিল, স্লোগান ছিল দিল্লি চলো। হ্যাঁ, দিল্লি চলো, মহাত্মা গান্ধী, নেতাজি। আজাদ হিন্দ গভর্নমেন্ট 1943-তে গঠিত হয়েছিল। আজাদ হিন্দ গভর্নমেন্ট 1943-তে। আজাদ হিন্দ কিন্তু মণিপুর পর্যন্ত চলে এসেছিল, একটা গভর্নমেন্ট তৈরি করেছিল আজাদ হিন্দ গভর্নমেন্ট 1943-তে। বোস টাইটেল, হ্যাঁ, কাজ ছিল নেতাজি। ঠিক আছে, কুইট ইন্ডিয়া রেজুলেশন ছিল, রেজুলেশন নেওয়া হয়েছিল কোথায়? কুইট ইন্ডিয়া রেজুলেশন ছিল মুম্বাই। কুইট ইন্ডিয়া রেজুলেশন নেওয়া হয়েছিল মুম্বাই। ঠিক আছে, মুম্বাই কংগ্রেসের যে মুম্বাই অধিবেশন, সেখানে কুইট ইন্ডিয়া রেজুলেশনটা নেওয়া হয়েছিল।
মুসলিম লীগ কত সালে গঠন হয়েছিল? আমি আগে বলেছি 1906 সালে মুসলিম লীগ গঠন হয়েছিল। কংগ্রেস কত সালে ফাউন্ডেড হয়েছিল? 1985 সালে কংগ্রেস ফাউন্ডেড হয়েছিল। হ্যাঁ, ডব্লিউ.সি. ব্যানার্জি, হিউম, এরা মনে রাখবে। কংগ্রেস ফাউন্ডেশন আগের ভিডিওতে আমি ডিটেলসে বলেছি। গান্ধী টাইটেল, গান্ধীজির এটা মহাত্মা গান্ধীকে কে মহাত্মা টাইটেল দিয়েছিল? হ্যাঁ, টেগোর। হ্যাঁ, টেগোর মানে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে মহাত্মা বলেছিলেন। টেগোর রিনাউন্স নাইটহুড, অর্থাৎ নাইটহুড যে ইংরেজরা 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাওয়ার পরে ইংরেজরা তোমার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দিয়েছিল। সেই নাইট উপাধি কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে পরে এই অত্যাচার দেখে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন। নাইট উপাধি রিনাউন্স মানে পরিত্যাগ করেছিলেন 1919 সালে। হান্টার কমিশন, জালিয়ানওয়ালা ইনকোয়ারির জন্য এসেছিল হান্টার কমিশন। স্বরাজ মিন্স সেলফ রুল, ডোমিনিয়ন স্ট্যাটাস, পার্শিয়াল ইন্ডিপেন্ডেন্স। ফেডারেল কোর্ট তৈরি হয়েছিল 1937 সালে। আইসিএস, সিভিল সার্ভিস আন্ডার ব্রিটিশ, 90 আইসিএস সিভিল সার্ভিস আন্ডার ব্রিটিশ। ঠিক আছে, মনে রাখবে আইসিএস হয়েছিল কিন্তু কর্নওয়ালিসের আমলে। এটা হয়েছিল তোমার 1800 কর্নওয়ালিস না, এটা হয়েছিল 1799 কর্নওয়ালিসের আমলে আইসিএস। লাও রেজুলেশন, এটা 1940 সালে, যেটা মোহাম্মদ জিন্নাহ হ্যাঁ তোমার সেপারেট ন্যাশন দাবি করেছিলেন। পাকিস্তান ডিমান্ডেড মুসলিম লীগ, এই সময় এই লাওয়ার দাবি হয়েছিল। মাহমুদ হোসেন প্লেন 1947 সাল বলে দিচ্ছি। পার্টিশন অ্যাক্ট ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স 1947 হয়েছিল। ইন্ডিয়া এবং ভারতবর্ষ আলাদা হয়ে গেল 47-এ। একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট তৈরি হয়েছিল 47-এ। ফ্রিডম স্ট্রাগল পিক লেভেল ছিল এই টাইম আমরা রেখেছি। আমাদের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস তার মধ্যে চূড়ান্ত পর্যায় ছিল কিন্তু 42 থেকে 47 সাল পর্যন্ত। আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে চূড়ান্ত পর্যায় সেটা 1942 থেকে 47 পর্যন্ত ছিল। আইএনএ ডিফিট, আইএনএ ডিফিট, এই যে ইন্ডিয়ান নেভাল ডিফিট হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে, মানে তারপরে এই আইনের আর অস্তিত্ব থাকলো না। ব্রিটিশ লেভ ডিউ টু ম্যাস প্রেসার, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ওদের উপর প্রেসার পড়েছিল তার যে ফলাফল হয়েছিল বিশাল, তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিশাল একটা ক্ষতি হয়েছিল। সে ক্ষতি শেষ পর্যন্ত ভারতবর্ষ স্বাধীনতা দিতে তারা বাধ্য হয় এবং ভারতবর্ষ ছেড়ে ওরা ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে চলে যায়। কংগ্রেস আইডিওলজি ন্যাশনালিজম ছিল, কংগ্রেসের আইডিওলজি ছিল ন্যাশনালিজম ছিল। ঠিক আছে, ফাইনাল রেজাল্ট কি হলো? 1947 সালে দুটো দেশ পার্টিশন হয়ে গেল এবং স্বাধীনতা লাভ করলো। এরপরে চলে আসছে তোমার এখানে 100টা প্রশ্ন শেষ হলো আমাদের ইতিহাসের। এরপর আমরা চলে আসছি অ্যাকাউন্টেন্সিতে। 50টা অ্যাকাউন্টেন্সির প্রশ্ন আছে, দেখবে 50টা অ্যাকাউন্টেন্সি আছে। ভেরি সিম্পল আছে, দেখবে। ঠিক আছে, মন দিয়ে দেখো এবং পারলে খাতা নিয়ে একটা সেন্টেন্সে দিয়ে লেখো। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ আ কোম্পানি আর প্রিপার্ড অ্যাজ পার, হ্যাঁ, আমাদের যে আবার সংবিধানে যাব না, ইতিহাসের থেকে চলে এলাম অ্যাকাউন্টেন্সিতে। কোম্পানি অ্যাক্টের যে তোমার কোম্পানি অ্যাক্ট অনুসারে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়। সেখানে আমাদের একটা জিনিস হচ্ছে এএস হয়, এএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, প্লাস হচ্ছে শিডিউল 3। এই অনুসারে কিন্তু আমাদের শিডিউল 3 আমাদের তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়। ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বোঝায়? অনেক সময় যদি আসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বোঝায়, তা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে 240-এ আসে, দেখবে কোম্পানি একটা 240-এ পড়বে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বোঝায়? ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে বোঝায় ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, হ্যাঁ, প্রফিট ও লস স্টেটমেন্ট, প্রভিশন লস স্টেটমেন্ট। 3 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট।
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। 3 নম্বর হচ্ছে যদি ওটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট তখন তাদের কোনো তোমার চেঞ্জ অফ ইকুইটিস হয়েছে কিনা তার একটা স্টেটমেন্ট, চেঞ্জ অফ ইকুইটি স্টেটমেন্ট, ঠিক আছে। আর হচ্ছে তোমার যদি তোমার কি বলে যদি ওটা নন প্রফিট হয় সেখানে ইনকাম স্টেটমেন্ট হয়, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট হয়। আরেকটা লাস্টে থাকে নোটস টু অ্যাকাউন্ট, তোমার হচ্ছে নোটস টু অ্যাকাউন্ট। এগুলো নিয়ে কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট 240 সেকশনটা একবার কোম্পানি একটা পড়ে নাও। ব্যালেন্স শিট শিডিউল 3 অনুসারে হবে। আচ্ছা, এরপর হচ্ছে অথরাইজ শেয়ার ক্যাপিটাল ম্যাক্সিমাম ক্যাপিটাল অ্যালাউড বাই মেমোরান্ডাম আর্টিকেল। মেমোরান্ডাম আর্টিকেলে ম্যাক্সিমাম যতটা ক্যাপিটাল অ্যালাউড করা থাকে, হ্যাঁ, সেটাই আমাদের অথরাইজ শেয়ার ক্যাপিটাল। অথরাইজ শেয়ার ক্যাপিটাল মানে হচ্ছে 100%, ঠিক আছে। তার মানে এই নয় যে টোটাল ধরো কোম্পানির শেয়ার ক্যাপিটাল একটা কোম্পানিকে বলা আছে তোমার টোটাল 1 লাখ শেয়ার থাকবে, 1 লাখ শেয়ার থাকবে, কিন্তু আছে ওর 75,000 শেয়ার আছে, এটাকে সাবস্ক্রাইব বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম শেয়ার ক্যাপিটাল হচ্ছে অথরাইজ শেয়ার ক্যাপিটাল, এটা সাবস্ক্রাইব শেয়ার ক্যাপিটাল। ইস্যুড ক্যাপিটাল কত? হ্যাঁ, ক্যাপিটাল অফার টু পাবলিক, সরি, ইস্যুড হচ্ছে ধরে নাও ইস্যুড হলো, তারপরে সাবস্ক্রাইব হবে, ইস্যুডের পরে সাবস্ক্রাইব হবে। হ্যাঁ, ইস্যুড ক্যাপিটাল হচ্ছে ক্যাপিটাল অফার টু পাবলিক। 4 নম্বর থেকে চলে যায় 5 নম্বরে, একটা পেজের মধ্যে দুটো করে ভাগ করেছে। 5 নম্বর কোশ্চেন দেখো কি আছে। 5 নম্বর কোশ্চেন, কল আপ ক্যাপিটাল হচ্ছে অ্যামাউন্ট ডিমান্ডেড ফ্রম শেয়ার হোল্ডার। কল আপ মানে হচ্ছে ধরো 10 টাকার একটা শেয়ার, কল আপ হয়েছে হচ্ছে 7 টাকা, তাহলে এইটা হচ্ছে 7 টাকা, শেয়ার হোল্ডাররা 7 টাকা দিয়েছে। আনপেড হচ্ছে তোমার 3 টাকা, আর 7 টাকা হচ্ছে তোমার ডিমান্ডেড করেছিল সেটা কল আপ, আর ডিমান্ড করেছিল সেটা পেড আপ। এটা এই 7 টাকা যদি পেড হয়ে যায় সেটা পেড আপ হয়ে যায়, ঠিক আছে। আমি এইটা ধরো 7 টাকাটা কল আপ ক্যাপিটাল, আমি কল করেছি, ফার্স্ট কল করেছি 7 টাকা, 10 টাকা হলে 7 টাকা দিয়েছি। এই 7 টাকার মধ্যে যদি দেখা যায় যে এটা পেড হয়েছে কত, হ্যাঁ, 7 টাকা পেড হলে 7 টাকাটা পেড আপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যামাউন্ট ডিমান্ডেড ফ্রম শেয়ার হোল্ডার দ্যাট ইজ কল আপ, যত ডিমান্ড করা হয়েছে দেখেই বুঝতে পারে যারা কোম্পানি অ্যাকাউন্ট করেছো। রিজার্ভ ক্যাপিটাল ইজ অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড, uncalled capital reserve for liquidation, হ্যাঁ, প্রফিট অ্যাসেট, রিজার্ভ ক্যাপিটাল অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড, uncalled capital reserve for liquidation। এটা হচ্ছে uncalled capital reserve for liquidation। Forfeited share shown is shown under shareholder fund as capital reserve, ঠিক আছে। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ফরফিট, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। ফরফিটেড শেয়ার অ্যামাউন্ট ইজ শোন আন্ডার শেয়ার হোল্ডার ফান্ডে অ্যাজ ক্যাপিটাল রিজার্ভ। দেখা এই যে তোমার ব্যালেন্স শিটটা যেখানে তৈরি হচ্ছে, শেয়ার হোল্ডার যে ক্যাপিটাল থাকছে, হ্যাঁ, শেয়ার হোল্ডার যে ক্যাপিটাল থাকছে তার যে তোমার যে ক্যাপিটাল রিজার্ভ আছে, সেই ক্যাপিটাল রিজার্ভে দেখানো হয় কোনটা, ফরফিটেড শেয়ারটা। Security premium can be issued for security bonus shares issue, এখানে থেকে ডিভিডেন্ড দেওয়া যাবে না, স্যালারি দেওয়া যাবে না, রেন্টও দেওয়া যাবে না, কি দেওয়া যাবে, বোনাস শেয়ার দেওয়া যাবে, ঠিক আছে। এটা কিন্তু সিকিউরিটি প্রিমিয়ামটা, যেহেতু আমি প্রিমিয়াম কখন করি না, শেয়ার 10 টাকার শেয়ারটাকে আমি 12 টাকায় বিক্রি করেছি, ঠিক আছে, তাহলে এই 2 টাকা যে আমার এক্সট্রা এসেছে সেটা সিকিউরিটি প্রিমিয়াম। এই সিকিউরিটি প্রিমিয়ামটা কিন্তু বোনাস শেয়ার ইস্যু করার জন্য কাজে লাগে। এক্সপেন্স করে বোনাস শেয়ারটা যখন আমরা বোনাস শেয়ার মানে ফ্রি শেয়ার ইস্যু করছি শেয়ার হোল্ডারের মধ্যে, তখন এই 2 টাকাটা কাজে লাগানো হয়। বোনাস শেয়ার আর ইস্যুড ফ্রম প্রফিট স্ল্যাশ রিজার্ভ, হ্যাঁ, কোনোদিন বোনাস শেয়ার কোনোদিন লোন, ক্রেডিট আর অ্যাসেট থেকে দেওয়া হয় না। বোনাস শেয়ার সবসময় প্রফিট আর রিজার্ভ থেকে দেওয়া হবে, হ্যাঁ, বোনাস শেয়ার সবসময় এগুলো থেকে দেওয়া হবে। ডিবেঞ্চার্স আর লোন ক্যাপিটাল, ডিবেঞ্চার্স আর লোন ক্যাপিটাল, তাই না। ডিবেঞ্চার্স হচ্ছে আমার লোন ক্যাপিটাল। কারেন্ট অ্যাসেট ইনক্লুডস ইনভেন্টরি, অবশ্যই কারেন্ট অ্যাসেট। ল্যান্ড হচ্ছে তোমার পিপিই, ল্যান্ডকে বলা হয় বর্তমানে পিপিই, প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট।
ইনভেন্টরি হচ্ছে তোমার এখানে কারেন্ট অ্যাসেট, বিল্ডিং হচ্ছে পিপিই, এখন আর ফিক্স অ্যাসেট বলে না, মনে রাখবে পিপিই, আর মেশিনারি হচ্ছে আমার পিপিই, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। নন কারেন্ট লাইবিলিটিস ইনক্লুডস ডিবেঞ্চার, এই ডিবেঞ্চার হচ্ছে নন কারেন্ট লাইবিলিটিস। হ্যাঁ, ক্রেডিটার্স, বিলস পেবল, হ্যাঁ এক্সপেন্স তো নয়, ক্রেডিটার্স আর বিলস পেবল হচ্ছে তোমার কারেন্ট লাইবিলিটিস। প্রভিশন ইজ আনসার্টেন লাইবিলিটিস এস্টিমেটেড, প্রভিশন মানে কি আমি একটা এস্টিমেট করে রেখেছি প্রভিশনটা যে এত টাকা আমার প্রভিশন লাগতে পারে, ব্যাড ডেট হতে পারে, প্রভিশন রেখেছি তার জন্য, সেটা হচ্ছে আনসার্টেন লাইবিলিটি ডিমান্ডেড। 14 নম্বর কোশ্চেন, কন্টিনজেন্ট লাইবিলিটি কি? কন্টিনজেন্ট লাইবিলিটি পসিবল অব্লিগেশন, কন্টিনজেন্ট লাইবিলিটি মনে রাখবে অ্যাজ পার, এটা মনে রাখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি লিখে দিচ্ছি। কন্টিনজেন্ট লাইবিলিটি কোনোদিন ব্যালেন্স শিটে দেখানো হয় না, ঠিক আছে? কন্টিনজেন্ট লাইবিলিটি as per AS 29, as per AS 29 contingent liability এটা কিন্তু ফুড নোটে দেখানো হয়, নিচে দেখানো হয়, নিচে ব্যালেন্স শিটের একবার নিচে একটা নোট দিতে হয়, হ্যাঁ নোটস অ্যাকাউন্টে আলাদা করে লেখা হয় এটাকে, ফুড নোটে একটা ব্যালেন্স শিট তৈরি হয়ে গেল, এর নিচে দেখানো হয়, ঠিক আছে? as per কি AS 29 contingent liability, এটা হচ্ছে পসিবল অব্লিগেশন, সম্ভাবনা রয়েছে আমি কোর্টকে সেরে যেতে পারি, তার জন্য একটা আমি কন্টিনজেন্ট লাইবিলিটি রেখেছি। সেই কন্টিনজেন্ট লাইবিলিটি কিন্তু আমার কোনোদিন ব্যালেন্স শিটে আসে না, ব্যালেন্স শিটের মধ্যে এটা দেখানো হয়, লাইবিলিটি দেখানো হয় না, এটা খুব নোটে নিচের দিকে লেখা হয় কন্টিনজেন্ট লাইবিলিটি অ্যাজ পার AS 29। ডিভিডেন্ড ইজ পেড ফ্রম প্রফিটস, সবসময় লাগবে, হ্যাঁ ফ্রি রিজার্ভ থেকে ডিভিডেন্ড দেওয়া হয়, ফ্রি রিজার্ভ থেকে ডিভিডেন্ড দেওয়া হয়। 15 কোশ্চেন, ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার বাই, ইন্টারিম ডিভিডেন্ড কে ডিক্লেয়ার করে? বোর্ড অফ ডাইরেক্টর ডিক্লেয়ার করে। ইন্টারিম ডিভিডেন্ড বোর্ড অফ ডাইরেক্টর ডিক্লেয়ার করে, হ্যাঁ ইন্টারিম ডিভিডেন্ড বোর্ড অফ ডাইরেক্টর ডিক্লেয়ার করে, এবং এটা বছরের যে কোনো সময় ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে? এটার জন্য কিন্তু এজিএম এর দরকার হয় না। যদি এটা ফাইনাল ডিভিডেন্ড হয়, বোর্ড অফ ডিরেক্টর তখন ডিক্লেয়ার করতে পারে না, তারা প্রপোজ করে, ঠিক আছে? ফাইনাল ডিভিডেন্ডটা বোর্ড অফ ডিরেক্টর প্রপোজ করে, এবং বোর্ড অফ ডিরেক্টর যে প্রপোজ যে ফাইনাল ডিভিডেন্ড, সেটা কিন্তু এজিএম এর শেয়ার হোল্ডাররা তাদের পাস করে ওটাকে, তখন ওটা অ্যাপ্রুভ করলে সেটা ফাইনাল ডিভিডেন্ড দেওয়া যায়। কিন্তু বোর্ড অফ ডিরেক্টর যে ডিভিডেন্ডটা প্রপোজ করে তার চাইতে বেশি ডিভিডেন্ড এজিএম এ পাস করাতে পারবে, তার চাইতে কম হতে পারে, এটা মনে রাখবে। ফাইনাল ডিভিডেন্ড অ্যাপ্রুভ বাই শেয়ার হোল্ডার ইজ এজিএম, এটা যেটা বললাম আমি, হ্যাঁ ফাইনাল ডিভিডেন্ডটা কিন্তু তোমার ফাইনাল ডিভিডেন্ডটা এজিএম এ পাস করাতে হয়, অ্যাপ্রুভ করাতে হয়। ট্রেড রিসিভেবলস আর ডেটার্স, এভরিবডি নোজ। শেয়ার অ্যাপ্লিকেশন মানি ইজ শোন আন্ডার কারেন্ট লাইবিলিটিস, শেয়ার অ্যাপ্লিকেশন মানি এটা কারেন্ট লাইবিলিটি দেখানো হয়, যেটা ইফ নট অ্যালোটেড, যদি শেয়ার অ্যালোট না করা হয় তাকে, এটা কারেন্ট লাইবিলিটি, এটাকে রিফান্ডেবল, ইমিডিয়েট রিফান্ডেবল, তার জন্য কারেন্ট লাইবিলিটি দেখানো হয়। মন দিয়ে শোনো এবং সিরিয়াসলি, যারা সিরিয়াস আছে তারাই পাবে, মনে রাখবে, সকলের জন্য সার্ভিস নয়, গভর্নমেন্ট সার্ভিস সকলে পায় না, ধৈর্যের জন্য। Calls in area appear under deduction from share capital, calls in area appear under deduction from share capital, share capital থেকে ডিডাক্ট করে calls in area টা দেখানো হয়, ঠিক আছে? যখন আমরা ব্যালেন্স শিটে দেখাই আর কি, তখন কি calls in area টাকে মাইনাস করে দিই, হ্যাঁ তারপরে দেখানো হয়। The deduction from share capital, calls in area appear under deduction, তার মধ্যে শেয়ার ক্যাপিটালের মধ্যে হেডের মধ্যে আসছে, তাকে আলাদা করে দেখানো হয় ডিডাকশন করে।
কলস ইন অ্যাডভান্স এটা একটা লাইবিলিটি, কলস ইন অ্যাডভান্স লাইবিলিটি, ঠিক আছে। প্রিলিমিনারি এক্সপেন্সেস আর রিটেন আপ, এবং সাথে সাথে রিটেন করে দেওয়া হয় এগুলো এখন আগের মতো ওই ফিকটিশিয়াস অ্যাসেট বলে রাখা হয় না এগুলো। নেক্সট কোশ্চেন এসো, এই কথায় কি আছে। আচ্ছা, ফিক্সড অ্যাসেটস আর লং টার্ম অ্যাসেট, এটাকে ফিক্সড অ্যাসেট এখন আর বলা হয় না। দেখবে তোমার শিডিউল 3 তে ফিক্সড অ্যাসেটটা তুমি পাবে তোমার সোল প্রপার্টিশিপ অ্যাকাউন্টে, কিন্তু যখন তুমি কোম্পানি অ্যাকাউন্ট করবে তখন সেখানে দেখো পিপিই, এটা হচ্ছে পিপিই, লং টার্ম অ্যাসেট। ডেপ্রিসিয়েশন ইজ ডিক্রিজ ইন ভ্যালু অফ অ্যাসেট। অনেক ধরনের ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে, সেই জিনিসগুলো মেথডগুলো পড়ে রাখবে, তোমাদের সিলেবাসে আছে। প্রফিট এন্ড লস শোন, ইনকাম এন্ড এক্সপেন্স, এভরিবডি নোজ প্রফিট এন্ড লস, ঠিক আছে, ইনকাম, এক্সপেন্স এন্ড ইনকাম, ডেবিট এন্ড ক্রেডিট। আমি ওর বাচ্চা ছেলের মতো দেখিয়ে দিচ্ছি, যারা এই পরীক্ষা দেবে তারা অনেক অ্যাডভান্স লেভেলে আছো। শেয়ার ক্যাপিটাল ইজ শোন আন্ডার ইকুইটি এন্ড লাইবিলিটি। শেয়ার ক্যাপিটাল কোথাও দেখা হয়, প্রথমে আমরা যখন ব্যালেন্স শিটটা তৈরি করি, ব্যালেন্স শিটটা এখন এইভাবে হয়, ঠিক আছে। এইখানে তোমার ইকুইটি এন্ড লাইবিলিটি দেখিয়ে দিয়ে, ইকুইটি লাইবিলিটি দেখিয়ে দেওয়ার পরে এখানে শেয়ার ক্যাপিটাল দেখানো হয়, শেয়ার ক্যাপিটাল দেখানো হয়, তারপরে আলাদা আলাদা বিভিন্ন আইটেমগুলো দেখানো হয়। শিডিউল 3। ডিভিশন 1, ডিভিশন 2 দুটো ডিভিশন আছে, মনে রাখবে। ডিভিশন 1 এ হয় তোমার যে সকল কোম্পানির টার্নওভার হচ্ছে তোমার 250 কোটি টাকার মধ্যে, তাদের শিডিউল 1 ফলো করতে হয়, আর যাদের 250 কোটি টাকার বেশি তাদের কিন্তু শিডিউল 2 ফলো করতে হয়। মানে বেসিক্যালি বলতে পারো একটা ইয়ে বেঁধে দেওয়া হয়েছে, কোথায় গেল, ডিভিডেন্ড পেয়েবল লাইবিলিটি। ডিভিডেন্ড হচ্ছে একটা লাইবিলিটি, তোমরা জানো। ক্যাপিটাল রিজার্ভ অ্যারাইজ ফ্রম, ক্যাপিটাল প্রফিট থেকে আসে, ক্যাপিটাল প্রফিট থেকে আসে। রেভিনিউ রিজার্ভ অ্যারাইজ ফ্রম অপারেটিং প্রফিট থেকে। এটা আমার যখন এই জিনিসটা কোথা থেকে আসে, যখন আমি কোনো ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করি, আমার হয়তো 1 লাখ টাকার একটা অ্যাসেট আছে, সেটাকে বিক্রি করে 1,20,000 টাকাতে, 20,000 টাকাটা প্রফিট হলো, ক্যাপিটাল প্রফিট হলো, ঠিক আছে। আবার আমি কোন রকম যে আমি যদি কোনো অন্য কিছু বিক্রি করি, অ্যাসেট অন্য যে কোনো অ্যাসেটই হতে পারে, ঠিক আছে। আবার রেভিনিউ রিজার্ভটা যেটা আসে অপারেটিং প্রফিট থেকে, অর্থাৎ আমার পিএল থেকে আসে, প্রফিট অফ লস স্টেটমেন্ট থেকে আসে। ক্যাশ ফ্লো হচ্ছে ES3, মনে রাখবে ES3 অনুসারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। হ্যাঁ, ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা খুব ভালো করে দেখবে প্রত্যেকটা, ঠিক আছে। ক্যাশ ফ্রম অপারেশন, ক্যাশ ফ্রম তোমার ফিনান্সিয়াল, আর হচ্ছে ইনভেস্টমেন্ট, এই তিনটে যে ফ্লো আছে সেটা খুব ভালো করে তোমরা শিখবে। হ্যাঁ, দুটো মেথড আছে, ইম্পর্টেন্ট মেথড, ঠিক আছে, সেই মেথড গুলো ভালো করে দেখে নেবে। এরপর হচ্ছে বাইব্যাক। বাইব্যাক ইজ গভর্ন বাই সেকশন 268, বাইব্যাক কোম্পানি অ্যাক্টে 68 অনুসারে বাইব্যাক করা হয়। বাইব্যাক ক্যান বি মেড ফ্রম ফ্রি রিজার্ভ। বাইব্যাক কিন্তু ফ্রি রিজার্ভ থেকেই করতে হবে, ফ্রি রিজার্ভ থেকে করতে হবে। বাইব্যাক কিন্তু ফ্রি রিজার্ভ ছাড়া কোনো বাইব্যাক করা যাবে না। মিনিমাম বাইব্যাক হচ্ছে 25%, ঠিক আছে। মনে রাখবে বাইব্যাক 25% করতে গেলে কিন্তু মিটিং করতে হবে। হ্যাঁ, শেয়ার হোল্ডারদের মিটিং দরকার আছে, কিন্তু 10% কিন্তু বোর্ড অফ ডাইরেক্টর 10% পর্যন্ত বাইব্যাক করতে পারে। ডেট ইকুইটি রেশিও আফটার বাইব্যাক 2:1 থাকতে হবে, এটা এগুলো মুখস্থ রাখবে। অনেক সময় ডেট ইকুইটি তোমাকে অনেক সময় বার করতে দেয়, ডেট ইকুইটি রেশিও আফটার বাইব্যাক তোমাকে অনেক সময় ক্যালকুলেশন করতে দেবে, তো মনে রাখবে 2:1 হবে। fully paid shares condition mandatory for buyback, mandatory for buyback, fully paid shares condition mandatory for buyback। অর্থাৎ এটা যেটা বলা হলো যে আমার ধরো আমার 100টা শেয়ার আছে ফুল পেড আপ, 10টা 10 টাকা ফুল পেড আপ আছে, আরো 50টা শেয়ার আছে
₹5 পেড আপ। তার মানে কিন্তু বলছে ফুললি পেড আপ শেয়ারে কিন্তু বাইব্যাক হবে, ম্যান্ডেটরি ফর বাইব্যাক। তাহলে এটা ফুল পেড আপ আছে, তাহলে এটা যখন 50টা যখন হাফ পেড আপ আছে, তার মানে কি আমি 25টা ফুল পেড আপ ধরতে পারি, তার মানে বাইব্যাক হবে 125টার বাইব্যাক। ঠিক আছে, তাহলে ফুললি পেড আপ শেয়ারস কন্ডিশন হচ্ছে ম্যান্ডেটরি ফর বাইব্যাক, এটা মনে রাখবেন। Buyback can be done through open market. Buyback can be done through open market থেকে buyback করতে হবে। Securities premium can be used buyback premium. হ্যাঁ, বাইব্যাক যখন আমি করবো সিকিউরিটি প্রিমিয়াম, তার আগের একটা প্রশ্ন আমরা দেখলাম যে বাইব্যাক করার সময় কিন্তু আমার সিকিউরিটি রিজার্ভ, যেটা সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভে যে টাকা আছে আমার, সেটাকে কিন্তু বাইব্যাক কেনার জন্য আমি সেটাকে ব্যবহার করব। Capital redemption reserve is created when buyback is from free reserve. কেন? Capital redemption reserve is created, এটা CRR বলা সংক্ষেপে, CRR এটাকে আমাকে একটা ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, কেন ক্রিয়েট করতে হয়? আমি যদি যত টাকা ফ্রি রিজার্ভ থেকে আমি খরচা করেছি, তত শেয়ারের আমার ফ্রি রিজার্ভ এখানে তোমাকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, যদি 1 লাখ টাকা আমি ফ্রি রিজার্ভ থেকে খরচা করতে, যদি আমি 1 লাখ টাকা ফ্রি রিজার্ভ থেকে খরচা করি, তাহলে 1 লাখ টাকা কিন্তু আমার এখানে সিআরআর আমার ক্রেডিট করতে হবে, কারণ সেখানে কিন্তু আমার ফ্রি রিজার্ভটা তোমার এইটা কিন্তু পরবর্তীকালে একই কারণে তোমার খরচা করা হবে। ঠিক আছে, সিআরআর ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ বলা হয়। সিআরআর ইজ ইকুয়াল টু নমিনাল ভ্যালু অফ শেয়ারস বক ব্যাক, মানে নমিনাল ভ্যালু অফ শেয়ার। হ্যাঁ, 10 টাকা মূল্যের শেয়ার যদি আমি 1000টা ইয়ে করে থাকি, 1 লাখ 10,000 টাকা, তোমার 10,000 টাকা যদি শেয়ার আমি বাইব্যাক করে থাকি, ঠিক আছে, তাহলে 1 লাখ টাকা হলো, এই 1 লাখ টাকার নমিনাল ভ্যালু যদি 10 টাকা হয়, সেই মূল্যেই কিন্তু তোমাকে শেয়ারটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। যাদের পড়া আছে এইগুলো তারা তো সহজেই বুঝতে পারবে। এরপরের প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, বাইব্যাক রিডিউস মানে শেয়ার ক্যাপিটাল রিডিউস করে দিলে বাইব্যাক। বাইব্যাক মানে আমি কি করছি, আমার যে যত টাকা শেয়ার ছিল, আমার ধরে আমাদের 100 কোটি টাকার শেয়ার ছিল, 100 কোটি টাকার শেয়ার ছিল, আমি 10 কোটি টাকা কি করলাম, বাইব্যাক করলাম, তাহলে আমার শেয়ারটা কি হলো, কমে গেল। তাহলে বাইব্যাক রিডিউস শেয়ার ক্যাপিটাল আমার 90 লাখ টাকা হয়ে গেল, 90 কোটি টাকা হয়ে গেল। বাইব্যাক রিডিউস শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, বাইব্যাক শেয়ারস রেজাল্ট ইন রিডাকশন করলে কি ব্যাপার, শেয়ার ক্যাপিটাল রিডাকশন, বা এই কথাটাও যায়, এই কথাটাও তাই, রিডাকশন অফ ক্যাপিটাল। ক্যাপিটাল আমার রিডাকশন হয়ে গেল, কমে গেল ক্যাপিটাল। টাইম লিমিট টু কমপ্লিট বাইব্যাক, 1 বছরের মধ্যে তোমার বাইব্যাকটা কমপ্লিট করতে, 1 মান্থ। হ্যাঁ, বাইব্যাক মাস্ট বি অথরাইজড বাই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল মেমোরান্ডাম আর্টিকেল অ্যাসোসিয়েশন ইয়েতে তোমার এটাকে ইয়ে থাকতে হবে, অথরাইজ থাকতে হবে। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরান্ডাম অ্যাসোসিয়েশন তোমার এটাকে, তোমার বাইব্যাকটাকে অথরাইজ থাকতে হবে। নোয়াওয়াতে বাইব্যাক মাস্ট বি অথরাইজ, নালে কিন্তু বাইব্যাক কোম্পানি করতে পারবে না। নোয়াওয়ার মধ্যে বাইব্যাক অথরাইজেশন দেওয়া থাকবে। বাইব্যাক থ্রো টেন্ডার অফার রিকোয়ার্স স্পেশাল রেগুলেশন, এটা মনে রাখবে। যদি টেন্ডার অফার হয় তাহলে কিন্তু স্পেশাল রেগুলেশন করতে হবে। 2/3 মেজরিটি শেয়ার হোল্ডারদের লাগবে বাইব্যাক এই টেন্ডার অফার। মিনিমাম গ্যাপ 1 বছরে, মানে একবার যদি একটা বাইব্যাক হয়ে যায়, নেক্সট বাইব্যাক কিন্তু আগামী 1 বছরে করতে পারবে না। তাহলে মিনিমাম গ্যাপ বিটুইন 2 বাইব্যাক হচ্ছে 1 ইয়ার। বাইব্যাক এক্সটিংগুইশমেন্ট মাস্ট বি ডান। এক্সটিংগুইশমেন্ট যে সকল বাইব্যাক হলো, মানে কি, আমি বাইব্যাক করলে শেয়ার ছিল, সেই শেয়ারগুলোকে আমি আমার হাতে নিয়ে নিয়েছি, তাদেরকে এক্সট্রা টাকা দিয়ে তাদের কাছ থেকে টাকাটা শেয়ারগুলো আমি নিয়ে নিয়েছি। যে শেয়ারগুলো আমি নিয়ে নিলাম সেগুলোকে আমি কি করতে হবে, ডিস্ট্রয় করতে হবে।
এখানে এক্সটিংগুইশার মানে হচ্ছে ডেস্ট্রয় করতে, হ্যাঁ, এটা ডেস্ট্রয়টা কতদিনের মধ্যে করতে হবে? 7 দিনের মধ্যে ডেস্ট্রয় করে দিতে হবে, এক্সটিংগুইশমেন্ট করে দিতে হবে 7 দিনের মধ্যে করে দিতে হবে, রাখা যাবে না। buyback cannot be made through buyback cannot be made through subsidiary company। এটা কিন্তু একবারে 100% রেস্ট্রিক্ট আছে, তুমি কোনোভাবে সাবসিডি কোম্পানির মাধ্যমে বাইব্যাক করতে পারবে না, ঠিক আছে? মানে একটা হোল্ডিং কোম্পানি, একটা সাবসিডি কোম্পানি, তোমার কোম্পানির শেয়ার তুমি একে বিক্রি করে দিচ্ছ, মানে এই কোম্পানির শেয়ার তুমি বাইব্যাক করে নিচ্ছ, এটা তুমি করা যাবে না, এরকম করা যাবে না। বাইব্যাক কিন্তু তোমাকে করতে হবে কোথায়? ওপেন মার্কেটে, সকলে যারা ওপেন মার্কেটে সুযোগ দিতে হবে। ডিক্লারেশন অফ সলভেন্সি ইজ রিকোয়ার্ড, ইয়েস, বাইব্যাকে যে ডিক্লারেশন সলভেন্সি লাগবে। বাইব্যাক ইজ পার্টলি পেড শেয়ারস নট অ্যালাউড, যেটা আগে বোঝালাম, পার্টলি পেডে কিন্তু বাইব্যাক হবে না, সেটা ফুললি পেড হবে, কনভার্ট করতে হবে। বাইব্যাক বাইব্যাক ইমপ্রুভস বাইব্যাক ইমপ্রুভ ইপিএস। কেন ইপিএস হয়? ইপিএস হয়, ধরো আমার যত ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার, তাহলে আর্নিং আমার ডিনোমিনেটর যদি আমি যত টাকা আমার এখানে প্রফিট আছে, হ্যাঁ, তার সাথে আমি আগে 1 লাখ ছিল, আমি ভাগ করছিলাম। বর্তমানে কি হয়েছে, এটা তো আমার ইপিএসটা 1 লাখে, ধরো ইপিএস দাঁড়িয়ে ছিল আমার হয়তো দেখা গেলো 20 টাকা ইপিএস দাঁড়িয়ে ছিল। এখন যেহেতু আমার 90,000 হয়ে গেছে, তাহলে আমার এটা বেড়ে যাবে, ইপিএসটা বেড়ে যাবে, আর্নিং পার শেয়ারটা বেড়ে যাবে। আমার ডিনোমিনেটর তোমার কমে গেছে, তাহলে আর্নিং পার শেয়ার বেড়ে যাবে। তা বাইব্যাক ইমপ্রুভস ইপিএস। এরপরে 50 কোশ্চেন আমার হয়ে গেল। এর কস্টিং থেকে হচ্ছে 25 কোশ্চেন, কস্টিং থেকে 25 কোশ্চেন, ঠিক আছে? 2 মিনিটের রেস্ট, একটু জল খাই। টোটাল তোমার 150টা প্রশ্ন হয়ে গেল, 2 মিনিট। ঠিক আছে, টোটাল প্রশ্ন হলো তোমার ইতিহাসের 100টা এবং অ্যাকাউন্টেন্সির 50টা। কি আলোচনা করলাম? আলোচনা করলাম ফাইনাল অ্যাকাউন্টস এবং বাইব্যাক নিয়ে। বাইব্যাকের জন্য যে আমি প্রশ্নগুলো দিয়েছি এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো মন দিয়ে দেখবে। এখন আলোচনা করব কস্ট শিট, কস্ট অ্যাকাউন্টেন্সির, যেমন অ্যাকাউন্টেন্সি ব্যালেন্স শিট, কস্ট অ্যাকাউন্টেন্সি কিন্তু কস্ট শিট। খুব ভালো করে তোমাদের নলেজটা রাখতে হবে, এবং এখান থেকে তোমার এমসিকিউ আসবেই, ঠিক আছে?
বেসিক কনসেপ্ট, কস্ট শিট ইজ প্রিপেয়ার্ড টু কি জন্য, ডিটারমাইন কস্ট অফ প্রোডাকশন অ্যান্ড প্রফিট, কস্ট অফ প্রোডাকশন অ্যান্ড প্রফিট। মনে রাখবে, যদি তোমরা 2-3 বছর আগেকার কস্ট শিট দেখো, সেখানে কিন্তু বলে দিচ্ছে এটা ইনকাম ট্যাক্সটাকে কস্টের মধ্যে ওটা ইনক্লুড করা ছিল না। পরবর্তীকালে 2025 সাল 24 বা 25 সালের প্রথম দিকে কস্ট শিটের মধ্যে কিন্তু ইনকাম ট্যাক্সটাকে অ্যাড করে দেওয়া হয়েছে, এটা মনে রাখবে। এটা যদি আপডেটের কোনো প্রশ্ন আসতেও পারে। তাহলে কস্ট শিটের কি করে, কস্ট শিট প্রিপেয়ার টু ডিটারমাইন কস্ট অফ প্রোডাকশন অ্যান্ড প্রফিট। প্রাইম কস্ট ইনক্লুডস, তোমরা জানো 3টে প্রাইম কস্ট, মেটেরিয়াল, একটা লেবার, একটা এক্সপেন্স। ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স। ভেরি ভেরি সিম্পল, সকলেই জানো। মনে রাখবে, যারা বিকম এবং এমকম আছো, তারা যদি চান্স পেতে চাও, তোমাদেরকে বলছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিসের বর্তমানে বিগত 10 বছরে যদি তুমি, আমি ধরে নিই, ডাইরেক্ট এন্ট্রি থেকে যদি 250 থেকে 300 জয়েন করেছে, তার মধ্যে 80% হচ্ছে সিএমএ, সিএস, 80%। অথচ এদের সংখ্যাটা কম। এদের সিএ, সিএমএ, সিএস আমাদের পশ্চিমবঙ্গে বা এদের সংখ্যাটা কম, অথচ এদের সংখ্যাটা আমাদের সার্ভিসে বেশি। এই কারণে তারা অনেক বেশি ডিপতে গিয়ে পড়াশোনা করেছে। কারণ সিএ ইন্টার পাস করতে গেলে ডেলি 12 ঘন্টা 16 ঘন্টা করে পড়াশোনা করতে হয়, যেটা সাধারণ বিকম ইনকম ছেলেমেয়েরা এবার পড়াশোনা করে না, তারা পাস করার জন্য পড়াশোনা করে। তার জন্য বলছি, যদি এই সার্ভিসে পেতে চাও, লেভেলটাকে সেই পর্যায়ে নিয়ে যাও এবং ডেডিকেশন দেখাও। ডেডিকেশন থাকলে তুমি ফেল করলে অন্য জায়গায় চান্স পেয়ে যাবে। একটা সিএ, যখন কোনো একটা ছেলে সিএ তে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের 3টে গ্রুপ, ফাইনালে 2টো গ্রুপ মধ্যে একটা গ্রুপ পাস করতে পারেনি, সে কিন্তু তাতেও কিন্তু সে 50,000 টাকা ইনকাম করছে। নেক্সট কোশ্চেন, ফ্যাক্টরি কস্ট ইজ অলসো নোন অ্যাজ ওয়ার্ক কস্ট। সকলেই জানো ফ্যাক্টরি কস্টের সাথে ওয়ার্ক কস্ট আমরা দুটোকে ভাইস ভার্সা লিখি। ফ্যাক্টরি কস্টটাকে আমরা ওয়ার্ক কস্ট লিখি। কস্ট অফ প্রোডাকশন হচ্ছে ফ্যাক্টরি কস্ট প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, প্রোডাকশন রিলেটেড। এটা মনে রাখবে, এখানে আসবে প্রোডাকশন রিলেটেড। কস্ট অফ প্রোডাকশন হচ্ছে ফ্যাক্টরি কস্ট প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, যেটা প্রোডাকশন রিলেটেড হবে। ঠিক আছে, প্রশ্নগুলো দেখো, সংক্ষেপে 1 লাইন করে আছে, অ্যান্সারটা পাশে খাতার মধ্যে টুকে নাও। আমার অনেক ক্যান্ডিডেটের নাম ধরে আমি তাদেরকে ডাকতে পারি, কিন্তু আমি এখানে নাম ডিসক্লোজ করতে চাইছি না। তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এগুলো লিখে নাও। কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড কিভাবে বেরোয়? কস্ট অফ গুড সোল্ড কস্ট অফ গুড সোল্ড কি আছে এখানে দেখো, cost of goods sold equal to a cost of production plus কি হবে, ওপেনিং স্টক মাইনাস কি হবে, মাইনাস হচ্ছে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটা। কস্ট অফ প্রোডাকশন মাইনাস স্টক প্লাস স্টক, ওপেনিং স্টক মাইনাস ক্লোজিং স্টক অফ কি ফিনিশ গুডস। কস্ট শিট স্ট্রাকচার, ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং স্টক। এটা তো ভেরি ভেরি সিম্পল আমরা, ঠিক আছে।
ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট ইকুয়াল টু ওপেনিং, আমার ওপেনিং যা ছিল তার সাথে আমি কত পারচেজ করেছি, আমার কত ক্লোজিং আমার ছিল, এটা মাইনাস ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট। তারপর হচ্ছে দেখো ফ্যাক্টরি ওভারহেড ইনক্লুডস। ফ্যাক্টরি ওভারহেড বলতে কি বোঝায়? ইনডাইরেক্ট ফ্যাক্টরি ওভারহেড ইনক্লুডস ইনডাইরেক্ট লেবার, পাওয়ার, ফ্যাক্টরি রেন্ট, এখানে যা দেওয়া আছে সেগুলো, আরো কিছু দেওয়া থাকতে পারে। অফিস ওভারহেডস আর অলসো কল্ড, অফিস ওভারহেডকে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডও বলা হয়, অফিস ওভারহেডকে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডও বলা হয়, ঠিক আছে? অফিস ওভারহেডকে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডও বলা হয়। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, অ্যাডভার্টাইজমেন্ট ক্যারিজ ইনওয়ার্ড আউটওয়ার্ড। ইনওয়ার্ডস হলে তো তোমার তোমার ডাইরেক্ট কস্টে ঢুকে যায়। তাহলে হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্যারিজ আউটওয়ার্ড। টোটাল কস্ট কি হবে? কস্ট অফ গুড সোল্ড প্লাস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এটা হবে। তার সাথে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডটাও ঢুকবে, এখানে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যদি দেয় সেটাও ঢুকবে। এবার ইনভেন্টরি ট্রিটমেন্ট। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল ইজ অ্যাডেড টু পারচেজ, ওপেনিং স্টক অ্যাডেড টু পারচেজ আবার করলাম, আগে দেখালাম। টুয়েলভটা দেখো ক্লোজিং স্টক র মেটেরিয়াল ইজ ডিডাক্টেড ফ্রম মেটেরিয়াল, এটাও করলাম। ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস ইজ অ্যাডেড টু কস্ট অফ গুড সোল্ড, ওপেনিং স্টকটাকে কস্ট অফ গুড সোল্ড এর কারণে অ্যাড করে দিই। শুধু তোমার এখান থেকে কস্ট সেক্টর থেকে যেগুলো প্রশ্ন আসতে পারে সেগুলো দেওয়া হয়েছে। ক্লোজিং স্টক অফ গুড, ক্লোজিং স্টক ফিনিশড গুড কি করা হয়? ডিডাক্ট ফ্রম কস্ট অফ গুড সোল্ড, ডিডাক্ট ফ্রম কস্ট অফ গুড সোল্ড থেকে ডিডাক্ট করতে, মাইনাস করে দিই। ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাফেক্ট ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক ইন প্রোগ্রেসটা এফেক্ট কাকে করে? ফ্যাক্টরি প্রাইম কস্টকে করে না, ফ্যাক্টরি কস্টকে করে, মানে ওয়ার্ক কস্টকে করে। 15 হয়ে গেল, 16 যায়। 15 15 16 16 প্রফিট ইকুয়াল টু, ভেরি ভেরি সিম্পল জিনিস, সেলস মাইনাস টোটাল কস্ট। 17 if profit 20% on cost, if profit 20% of cost কি হবে? প্রফিট ইকুয়াল টু 20% অফ কস্ট, এটা সিম্পল ছিল, এটা এটা দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? অন সেল বলতো তাহলে হতো 16.23% হতো, এটা যেমন দিচ্ছি if profit is 25% তাহলে হচ্ছে 25%। প্রফিটটা যদি সেলের উপরে 25% হয় তাহলে প্রফিটটা অন কস্ট হবে 20%। সেলস ইকুয়াল টু টোটাল কস্ট প্লাস প্রফিট, ভেরি ভেরি সিম্পল দিয়ে শুরু করা হয়েছে, ঠিক আছে? পরবর্তীকালে আরো টাফ টাফ পাবে, যখন পরবর্তীকালে আরো ভিডিও নিয়ে আসবো অনেক টাফ পাবে, এগুলো জাস্ট বেসিক জিনিসগুলো দিয়ে করা আছে। লস হোগা, লস কখন হবে? যখন কস্ট গ্রেটার দেন সেলস হয়ে যাবে, অর্থাৎ সেলস এর ক্ষেত্রে আমার আমার কস্টটা বেশি পড়ে গেছে, প্রোডাকশন কস্ট আমার যখন বেশি পড়ে যাবে, কস্ট অফ গুড সোল্ড যখন বেশি পড়ে যাবে, তখন আমার লস হয়ে যাবে। অ্যাডভান্স কনসেপ্ট, direct labor included in factory overhead, direct labor indirect labor included in factory overhead, carriage inward, carriage inward কোথায় থাকে? ডাইরেক্ট মেটেরিয়াল, ঠিক আছে? carried inward a part of direct material cost, carried outward হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, মাল বিক্রি হয়ে যাচ্ছে, বাজারে মাল ছাড়ছি আমি, ঠিক আছে? প্যাকেজিং হচ্ছে, প্যাকেজিং কস্টটা হচ্ছে সেলিং ডিস্ট্রিবিউশন প্যাকেজিং, হ্যাঁ। সেকেন্ডারি প্যাকেজিং, ফার্স্ট প্রাইমারি প্যাকেজিং, কিন্তু প্রাইমারি প্যাকেজিং যেটা থাকবে, প্রাইমারিটা প্রাইমারি প্যাকেজিং কিন্তু ডাইরেক্ট কস্টে ঢুকে যায়, কিন্তু সেকেন্ডারি প্যাকেজিংটা কিন্তু সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ঢুকে যায়। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোডাকশনটা ফ্যাক্টরি কস্ট ঢুকে যাবে। আবার যদি অ্যাডমিনিস্ট্রেশন শুধু অ্যাডমিনিস্ট্রেশন কস্ট হয়, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট, এর কিন্তু ইনডাইরেক্ট ঢুকে যাবে।
ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি বিল্ডিং ইজ ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি বিল্ডিং মানে ফ্যাক্টরি ওভারহেড এ যাবে। কস্ট শিট হেল্পস ইন কস্ট কন্ট্রোল এন্ড ডিসিশন মেকিং এ হেল্প করে। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কস্ট শিট হেল্পস ইন কস্ট কন্ট্রোল এন্ড ডিসিশন মেকিং এ হেল্প করে। আর এটা একটা ভালো প্রশ্ন পেলে। আর একটা আমি ইনকাম ট্যাক্সের কথাটা বললাম, ইনকাম ট্যাক্সের লাস্টে যখন কস্ট অফ ইউনিট আমি যখন বার করছি তখন কিন্তু ইনকাম ট্যাক্সটা যোগ করে আমি বার করছি। ওটা লেটেস্ট হয়েছে, ইনকাম ট্যাক্সটা কস্টের মধ্যে ঢোকানো হচ্ছে। এরপর হচ্ছে ভারতীয় সংবিধানে যে সকল জিনিসগুলো তোমাদের ফিনান্সিয়াল প্রভিশনের উপর আছে, ফিনান্সিয়াল রিলেটেড ম্যাটার আছে সংবিধানের, যেগুলো সিলেবাস আছে, সেই সকল জিনিসগুলো নিয়ে সংবিধানটা আলোচনা করা হয়েছে। তাহলে আমার কতগুলো প্রশ্ন আলোচনা হয়ে গেল? 150 প্লাস 25, 175 কোশ্চেন আলোচনা হয়ে গেল। সংবিধান থেকে রয়েছে 25টি প্রশ্ন। তাহলে এখান থেকে তোমার 200 প্রশ্ন শেষ হয়ে যাবে। আর্টিকেল 265 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। আর্টিকেল 265, এই যে 265 আছে, 265 বলা আছে নো ট্যাক্স শ্যাল বি লেভিড অর কালেক্টেড এক্সেপ্ট বাই অথরিটি অফ ল। অর্থাৎ সংবিধানের অনুমতি ছাড়া যদি কোনো না দেওয়া থাকে কেউ ট্যাক্স ধার্য করতে পারবে না। অর্থাৎ ট্যাক্স দেখো কে ধার্য করতে পারে? গভর্নমেন্ট ট্যাক্স ধার্য করে। কোন কোন গভর্নমেন্ট? হচ্ছে সিজি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্ট, সিজিএসজি। আরেকটা আমাদের গভর্নমেন্ট আছে, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্টে কিন্তু কিছু ট্যাক্স ধার্য করে, এদেরকে কিন্তু এম্পাওয়ার করে দেওয়া আছে এই 265 সেকশনে, ইয়েতে আর্টিকেলে, নো ট্যাক্স শ্যাল বি লেভিড অর কালেক্টেড এক্সেপ্ট বাই অথরিটি অফ ল। নাম্বার 2 তে এসো। আর্টিকেল 266 ডিল উইথ, আর্টিকেল 266 ডিল উইথ কিসে করে? আর্টিকেল 266 ভেরি ইম্পর্টেন্ট, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ান স্টেট। তাহলে কনসোলিডেট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 266 1, হ্যাঁ, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এন্ড স্টেট, এটা তোমার আছে কোথায়? 266 1 এ আছে। ঠিক আছে, এরপরে প্রশ্ন কি? অল রেভিনিউজ রিসিভ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গো ইনটু, কোথায় যাবে? কোথায় যাবে? পাবলিক অ্যাকাউন্টে যাবে? নো, পাবলিক অ্যাকাউন্ট তো আমাদের অ্যাকাউন্ট, আমাদের জিপিএ পাশে ফান্ড আছে, আমরা যে টাকা জমা করছি সেইগুলো। হ্যাঁ, এটা পাবলিকের লাইবিলিটি গভর্নমেন্ট। এটা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে যত রকম রেভিনিউ কালেকশন হবে সেটা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে যাবে। স্টেট যেগুলো কালেকশন করবে কনসোলিডেটেড ফান্ড অফ স্টেটের মধ্যে যাবে। কন্টিনজেন্সি ফান্ডটা কোথায় আছে? 266 আছে, এটা হচ্ছে 267, আর এটা হচ্ছে তোমার কনসোলিডেটেড 266। কন্টিনজেন্সি ফান্ড ইজ অফ ইন্ডিয়া ইজ, এটা কি? 267, এখনই বললাম 267। এটা হঠাৎ কোনো আপদ বিপদ, ঝড় বৃষ্টি, ভূমিকম্প, গভর্নমেন্টের কাছে একটা ফান্ড দেওয়া থাকে, প্রেসিডেন্টের নামে দেওয়া থাকে, ইমিডিয়েট ইয়ে করার জন্য 500 কোটি টাকা একটা ফান্ড দেওয়া থাকলো। ইমিডিয়েট কোনো দুর্ঘটনা ঘটলো, সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি এই টাকাটা খরচা করতে পারে, এটা ইমপ্রেস সিস্টেমে দেওয়া থাকে। কন্টিনজেন্সি ফান্ড ইজ ইউজ ফর আনফরসিন এক্সপেন্ডিচার, ঠিক আছে, যেটা আমি বললাম আনফরসিন কন্টিনজেন্সি ফান্ডটা ইউজ করা হয়। এটা দেওয়া আছে 267, আবার বলে দিল। ঠিক আছে, এরপরে দেখো, উপরে যেতে হবে। আর্টিকেল 272 না ওমিটেড, এটা পড়ার দরকার নেই, এখন ওমিট হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন আর পড়ার দরকার নেই। এটাতে বলা ছিল তোমার যে ডিস্ট্রিবিউশন সার্টেন ট্যাক্সেস কে কিভাবে স্টেট এবং সেন্ট্রালের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে সেটা কেমন দেওয়া ছিল। এটা এখন এটা অবসলেট হয়ে গেছে, এখন এটা নেই। গ্রান্ট অ্যান্ড ফাইন্যান্স কমিশন, দেখো এখান থেকে এই আর্টিকেলটা আছে। ফাইন্যান্স কমিশনটা তৈরি হয় 280-তে, কিন্তু গ্রান্ট ফান্ড যে ও প্রপোজ করে 281-এ। গ্রান্ট ইন এড টু স্টেট আর প্রোভাইডেড আন্ডার আর্টিকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল কিন্তু। গ্রান্টের এড, যে রাজ্যগুলোকে যে গ্রান্টেড এডস দেয় আর কি সেন্ট্রাল গভর্নমেন্ট, তো অ্যাজ পার
আর্টিকেল 275, ফাইন্যান্স কমিশন গঠিত হয়েছে, হ্যাঁ, 280-তে। হ্যাঁ, এটা বারবার এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে এসেছে। হ্যাঁ, 280-তে একজন চেয়ারম্যান থাকে, আদার আদার 4 জন মেম্বার থেকে, 5 জন মেম্বার নিয়ে ফাইন্যান্স কমিশন গঠন হয়। এই ফাইন্যান্স কমিশন গঠন করে কে? প্রেসিডেন্ট গঠন করে। বারো, 13, ফাইন্যান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। ফাংশন অফ ফাইন্যান্স কমিশন কি করে এটা মনে রাখবে, ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ বিটুইন ইউনিয়ন এন্ড স্টেট, রাজ্যগুলির মধ্যে, হ্যাঁ, এবং ভারতবর্ষে ভারতীয় কেন্দ্র সরকারের মধ্যে স্টেট গভর্নমেন্টের মধ্যে যে ফান্ড ডিস্ট্রিবিউশনটা হয় সেটা ফাইন্যান্স কমিশন প্রপোজ করে। আর্টিকেল 261 ডিল উইথ রেকমেন্ডেশন করে, ফাইন্যান্স কমিশন রেকমেন্ডেড করে, হ্যাঁ, কমিশন প্লেস বিফোর পার্লামেন্ট, রেকমেন্ডেশন করে পার্লামেন্টের কাছে প্লেস করে। হ্যাঁ, কোন স্টেট গভর্নমেন্ট কত টাকা পাবে ফাইন্যান্স কমিশন অনুসারে সেটা করে। এটা 15টা কোশ্চেন হয়ে গেল। মিসলেনিয়াস ফিনান্সের প্রয়োজন আছে 282। 282 কি করে দেখো, অনলি ইউনিয়ন টু গভর্নমেন্ট এড, বোথ ইউনিয়ন স্টেট এড, তা নয়, এটা হচ্ছে তোমার গ্রান্ট ফর পাবলিক পারপাস। গ্রান্ট পাবলিক পারপাসে গ্রান্ট হয় সেটা হচ্ছে 282। কাস্টোডি অফ কনসিডার ফান্ড অফ ইন্ডিয়া 283। Custody of considered fundament is under 283. 285 deals with exemption of union property from state taxation, মানে হচ্ছে কোন কোন ইউনিয়ন প্রপার্টি আছে, হ্যাঁ, স্টেট গভর্নমেন্ট সেখানে ট্যাক্স ধার্য করতে পারবে না। এক্সেম্পট অফ ইউনিয়ন টেরিটরি ফ্রম, তার স্টেট গভর্নমেন্টের মধ্যে তো সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কি সারা ভারতবর্ষ জুড়ে তার ল্যান্ড রয়েছে, আবার স্টেট গভর্নমেন্টের ল্যান্ড রয়েছে। কোন রাজ্যে যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রপার্টি যেটা রয়েছে সেখান থেকে কি কি ক্ষেত্রে রাজ্য সরকার ওদের ট্যাক্স ধার্য করতে পারবে না সেগুলো এক্সেম্প করে দেওয়া আছে। আর্টিকেল 286 রেস্ট্রিক্ট কি করে, স্টেট ট্যাক্সেশন অফ সেল অর পারচেজ অফ গুডস আউটসাইড স্টেট। ঠিক আছে, আর্টিকেল 266 রেস্ট্রিক্ট করে কি, স্টেট ট্যাক্সেশন অন সেল, কিসের অন সেল অর পারচেজ অফ গুডস আউটসাইড স্টেট। 289 আর্টিকেল কি বলছে, আর্টিকেল গুলো তোমরা ঠিক করে পড়বে। স্টেট প্রপার্টি এক্সেম্পশন ফ্রম ইউনিয়ন ট্যাক্স, এই ভাইস ভার্সা, যেটা উপরেরটা বললাম 285 একটা, সেটা হচ্ছে, সেটা যেটা বললো এক্সেম্পশন ফ্রম ইউনিয়ন প্রপার্টি, এটা হচ্ছে স্টেট প্রপার্টি। এটা হচ্ছে তোমার স্টেট প্রপার্টি, স্টেট প্রপার্টি এক্সাম্পশন। 20 হয়ে গেল, এর উপর দিকে যেতে হবে। চার্জ এক্সপেন্ডিচার নো সাবজেক্ট টু ভোট ইন পার্লামেন্ট। এটা আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, চার্জ এক্সপেন্ডিচারটা কি। চার্জ এক্সপেন্ডিচার হচ্ছে কিছু কিছু এক্সপেন্ডিচার আছে যে সকল এক্সপেন্ডিচারগুলোকে পার্লামেন্ট ভোটাভুটি করতে পারবে না, যেমন প্রেসিডেন্টের স্যালারি, প্রেসিডেন্টের স্যালারি, ভাইস প্রেসিডেন্টের স্যালারি, সুপ্রিম কোর্টের জাজদের স্যালারি, ঠিক আছে, হাইকোর্টের জাজদের স্যালারি, হ্যাঁ, স্পিকারের স্যালারি, এইগুলো হচ্ছে তোমার ভেটেড চার্জ এক্সপেন্ডিচার। এগুলো অলরেডি বলে দেওয়া থাকে, কোন রকম ভোটাভুটি করা যাবে না। এরা জাস্ট নিরপেক্ষতা বজায় রাখার জন্য, যারা নিরপেক্ষভাবে যাতে কাজ করতে পারে তার জন্য এগুলো করা হয়। ঠিক আছে, 25টা হয়ে গেল, তার 200 তোমার কমপ্লিট হয়ে গেল। এরপর আরো 25টা প্রশ্ন হচ্ছে ইংলিশ থেকে। ইংলিশে 1 নম্বর প্রশ্নটা দেখো, ইন দ্য সেন্টেন্স স্ট্রাকচার এন্ড সিনট্যাক্স অফ অ্যানালাইসিস করে প্রশ্নগুলো আছে। ইন দ্য সেন্টেন্স হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টেশন when the train left, the structure illustrate inversion। এত কঠিন তোমাদের প্রশ্ন আসবে না, এই সেন্টেন্স কনস্ট্রাকশনটা দেখে রাখবে। হার্ডলি পরেই হ্যাডটা বসবে, হ্যাঁ, হি হার্ডলি হি হ্যাড নয়, অনেক
ভুল সেন্টেন্স দিতে হার্ডলি হি হ্যাড নয়, হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টেশন when the train left, যখনই সে মানে স্টেশনের পৌঁছানোর পূর্বেই ট্রেনটা ছেড়ে গেল। Which sentence is contain dangling modifier? Dangling modifier, walking down the street, the street look beautiful. এই এত কঠিন প্রশ্ন তোমাদের আসলে যদি আমি দিয়েছি, walking down the street, the trees looked beautiful. Walking down the street, I saw a dog. এটা নয়, এই ফর্মটা হবে, এইরকম ধরনের মানে লুক, এই ধরনের দেখো এই সেন্টেন্স গুলো দেখো। I walk down the street হবে না, দুটো সেন্টেন্স থাকবে, একটা walking down the street, walking down the street, the trees look beautiful. তারপরে 3 নম্বর দেখো, কারেকশন অফ সেন্টেন্স দিয়েছে। Neither of the two plan are feasible. Neither of the two plan is feasible. মনে রাখবে, neither দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় তখন সেটা সিঙ্গুলার হয়। এই আটটা এখানে ভুল আছে, এটা ইজটা হচ্ছে কারেক্ট। neither of the two plans এখানে দেখে মনে হচ্ছে বহুবচন, কিন্তু যেহেতু এই neitherটা এখানে আছে, neither দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তার সিনট্যাক্স হচ্ছে যে তোমার ভাবটা যে বসবে সেটা সিঙ্গুলার হবে, ঠিক আছে। He is one of those writers who deserve recognition. The verb deserve agrees with writers. কেন হলো? এটা বহুবচন আছে, দেখো he is, এখানে he is one of those writers, এখানে দেখো বহুবচন আছে। হ্যাঁ, এটাকে কোয়ালিফাই করছে কে? হু, ঠিক আছে। তাহলে হু বহুবচন, তাহলে এখানে ডিজার্ভ টুয়েলভ ভার্ব বসবে, ডিজার্ভ, ডিজার্ভ সব এস যোগ হয়ে যায়, ঠিক আছে। তার রাইটার্স কোয়ালিফাই করে। অনেক সময় তোমাকে অনেক সময় কারেকশনের সময় দিয়ে দিল হি ইজ ওয়ান অফ দ্য দোজ রাইটার্স হু ডিজার্ভস করে দিল, তাহলে এটা ভুল হয়ে গেল, সেন্টেন্সটা ডিজার্ভ হবে। Which one is grammatically correct? No sooner he had arrived than it is started raining. দেখো এই সেন্টেন্সটা কিছুক্ষণ আগেই বললাম, দেখো এই হ্যাডটা কি হবে? নো সুনার না, এখানে দেখো পরবর্তীকালে নো সুনার হ্যাড হি, দেখেছো? হি হ্যাড নয়, হ্যাড হি। নো সুনার হ্যাড হি, এইটা হ্যাডটা আগে বসবে। হ্যাঁ, নো সুনার হ্যাড হি অ্যারাইভ দেন ইট স্টার্টেড রেন। নো সুনার হ্যাড হি হবে, এখানে হ্যাডটা আগে বসবে। 5 হয়ে গেল, এরপর এসে 6-এ হোয়াট ইউ সেড ইজ ট্রু। তাহলে দেখো এখানে হোয়াট ইউ সেড ইজ ট্রু, এটা ক্লজ দিয়েছে একটা, এটা কোন ক্লজ? তাহলে তোমাদের ক্লজ পড়তে হবে, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ বলে, কোনটা অ্যাডভার্ব ক্লজ বলে, কোনটা নাউন ক্লজ বলে। তুমি যদি ইংরেজি বুঝতে পারো, হোয়াট ইজ সেড কিছু একটা বললো তো, সেটা নাউন, তাহলে এটা নাউন ক্লজ। যে ক্লজটা নাউনকে ব্যাখ্যা করে এটা হচ্ছে নাউন ক্লজ। Identify the subordinate clause in although he was tired he continued working. Although এই যে সাবঅর্ডিনেট, এটা হচ্ছে তোমাদের দেখো এখান থেকে এই সেন্টেন্সটা, এটা কোনো মানে নেই, তাই না? এইটুকু, এইটা একটা মিনিং আছে, হি কন্টিনিউড ওয়ার্কিং, তাহলে একটা মিনিংফুল, এটা একটা প্রিন্সিপাল, একটা কি বলে ওটাকে, মূল একটা ইয়ে রয়েছে, ক্লজ রয়েছে, ফাইনাল ক্লজ রয়েছে, এটা কিন্তু সাবনেট ক্লজ, ঠিক আছে। এইটার কিন্তু সিঙ্গেলে কিন্তু কোনো মানে নেই। অলদো হি ওয়াজ টায়ার্ড, অলদো হি ওয়াজ টায়ার্ড হি কন্টিনিউড ওয়ার্কিং, যদিও সে টায়ার্ড ছিল তবুও সে কাজ, সে কাজ চালিয়ে যাচ্ছিল, এটা একটা মিনিংফুল। কিন্তু অলদো হি ওয়াজ টায়ার্ড, এটা এটার অর্থটা এর উপর ডিপেন্ড করছে, তার জন্য অলদো হি ওয়াজ টায়ার্ড এটাই হচ্ছে একটা সাবনেট ক্লজ। তাহলে ক্লজটা খুব ভালো করে তোমরা পড়বে, আমি যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা পড়বে। এটাকে, এই যে মুখটা আছে আই উইশ আই ওয়ে ডিড, হ্যাঁ,
এই ধরনের যদি কোনো তোমার সম্ভাবনা দিয়ে কোনো যদি আমার ইচ্ছা, আমি যদি রাজা হতাম, আমি যদি বড় লোক হতাম, এই ধরনের সাবজেক্টিভ। If I had known, I would have acted differently. আমি যদি জানতাম তবে আমি আলাদাভাবে এটাকে অ্যাক্ট করতাম। তাহলে এটা হচ্ছে আনরিয়েল পাস্ট কন্ডিশন। Which sentence contains a relative clause? তাহলে দেখো রিলেটিভ ক্লজ কি করে, দ্য বুক, এইটা দিয়ে এই রিলেটিভ ক্লজটা দিয়ে দ্যাট হ্যাভ গেভ মি is the book is interesting, এইটা হচ্ছে রিলেটিভ ক্লজ। দ্যাট ইউ গেভ মি, ঠিক আছে, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, এটার মধ্যে রিলেটিভ ক্লজ। এরা তো ক্লজের কোন, এটা তো ক্লজ নেই, এটা তো ক্লজ নেই, এটা তো ক্লজ নেই, এটা ক্লজ আছে। আমি যদি নাও জানি তবে এটা ক্লজ আছে, এটা তো এই তিনটেতে ক্লজেই নেই। এগ্রিমেন্ট কনকর্ড। আর নাম্বার অফ স্টুডেন্টস আর হবে, এখানে বহুবচন মিন করছে, এখানে আর হবে। হ্যাঁ, এরপর চলে এসেছে 12 নম্বর প্রশ্নে। The number of student is, এই দিদি যেতে হয়, দেখো the number of students is, এখানে সিঙ্গুলার, ইনক্রিজিং। এই নাম্বারটাকে মিন করছে, স্টুডেন্টটাকে মিন করছে, the number is increasing। ইচ দিয়ে কোনো যদি সেন্টেন্স শুরু হয় সেটা সিঙ্গুলার হয়, মনে রাখবে। ইচ, আইদার, নাইদার, এইগুলো দিয়ে যদি শুরু হয়, ইচ অফ দ্য ক্যান্ডিডেটস আছে, অথচ ইচ দিয়ে শুরু হয়েছে, নাম দিয়ে শুরু হয়েছে, তাহলে কিন্তু তোমার সিঙ্গুলার হয়ে যাবে। Which is correct? Bread and butter is his favorite food. Bread and butter একটা থট, হ্যাঁ, bread and butter যে একটাই থট, এর আর হবে না, এটা ইজ হবে। হ্যাঁ, একটাই কনসেপ্ট নিয়ে আসে, ডে এন্ড নাইট, ব্রেড এন্ড বাটার, একটাই কনসেপ্ট নিয়ে আসে, এগুলো তোমার এটা হবে না, এটা হবে না, এটা হবে না, বহুবচন আছে। এটা হচ্ছে ব্রেড এন্ড বাটার একটা কনসেপ্ট, ওটা ইজ হবে, ঠিক আছে। ইজটার জন্য হচ্ছে কারেক্ট। নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস, দেখো নট অনলি আর বাট অলসো, এই দিয়ে যদি সেন্টেন্স হয়, নট অনলি আর বাট অলসো, এইটা দিয়ে যেতে হয়। তাহলে ডিপেন্ড করছে তোমার এই যে সেকেন্ড সাবজেক্টটা কি আছে। সেকেন্ড সাবজেক্টটা যদি বহুবচন থাকে তবে বহুবচন হবে। দা স্টুডেন্টস আর, দা স্টুডেন্ট, এখানে যদি এটা যদি সিঙ্গুলার হতো তাহলে কিন্তু সিঙ্গুলার হতো, ঠিক আছে। নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। Transformation and parallelism. Choose the correct parallel structure. He likes reading, to swim and dancing. He likes reading, swimming and dancing. এটা হচ্ছে কারেক্ট। এগুলো একই ফর্মে হবে, সুইমিং, ড্যান্সিং একই ফর্মে হবে। তাহলে she likes reading, swimming and dancing. Identify the correct sentence. He is more wiser, মোরটা হচ্ছে তো কম্পিটিটিভ, ওয়াইজারটা কম্পিটিটিভ, দুটি কথা হচ্ছে কম্পিটিটিভ থাকে না। He is wiser than you, এটা হচ্ছে কারেক্ট। মোস্ট ওয়াইজার, এটা সুপারলেটিভ, এটা কম্পারেটিভ থাকবে না কোনোদিন। ভেরি ওয়াইজার তো কোনোদিনই হয় না, ঠিক আছে। তাহলে কারেক্ট হচ্ছে বিটা। সো গ্রেট ওয়াজ হিজ ফেয়ার, দ্যাট হি কুড নট স্পিক। ইনভার্সন ফর এমফাসিস বলে এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে প্যারালাইজিং। 19. চুজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন। He is too weak to walk, তাহলে he is so weak that he cannot walk, এটা বরাবর ক্লাস 8 থেকে করে আসতো। he is so weak, এই weak to walk থাকলে so weak that he cannot, এটা নেগেটিভে বসে, cannot walk, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। আইডেন্টিফাই দ্য কারেক্ট ইউসেজ। হার্ডলি আই হ্যাড রিচ, হার্ডলি মনে রাখবে, এই হার্ডলি ফার্ডলি যখন এই হ্যাডটা পূর্ব বসে, আগে গুলো নো সোনার হ্যাড,
নো সুনার ডিড, হ্যাঁ হবে, নো সুনার হ্যাড। 21 আইডেন্টিফাই দ্য এরার, কোথায় ভুলটা আছে। scarcely had he entered the room, হ্যাঁ when phone rang, তাহলে এখানে হ্যাডটা ঠিক আছে, আর হ্যাডটা বলিস আগে বসবে, হ্যাডটা ঠিক আছে। স্কার্সলি দিয়ে শুরু কিন্তু when হয় না, এখানে দ্যান হবে, ঠিক আছে, এখানে তোমার দ্যান হবে, নো সুনার দ্যান হবে। চুজ কারেক্ট সেন্টেন্স। হি সাজেস্টেড মি টু গো, নো, হি সাজেস্টেড দ্যাট আই শুড গো, দিস ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। আইডেন্টিফাই কারেক্ট ইউসেজ, একই জিনিস। তাহলে হি মাস্ট ডু হিজ, ওয়ান যখন থাকবে, ওয়ান দিয়ে সেন্টেন্স হচ্ছে, এটা ওয়ান্স হবে, হিজ হবে না, এটা রং। তাহলে এখানে কি হতো, হি মাস্ট ডু হিজ ডিউটি, হি মাস্ট ডু হিজ ডিউটি, ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি, এটা কারেক্ট, ঠিক আছে। বুঝতে পারলে, হি মাস্ট হিজ ডিউটি হবে, এখানে হি হতো তাহলে কারেক্ট হবে। এখানে ওয়ান আছে, এখানে ওয়ান্স হতে হবে, হ্যাঁ। হুইচ সেন্টেন্স কারেক্ট, নো সুনার ইউ স্টার্ট দ্য বেটার দ্যাট ইজ। তাহলে নো সুনার ইউ স্টার্ট, যত তাড়াতাড়ি শুরু করবে, আমি যেতে বলে থাকি তোমাদেরকে, হ্যাঁ, দ্য সুনার ইউ স্টার্ট দ্য বেটার ইট ইজ, যত তাড়াতাড়ি শুরু করবে ততই মঙ্গল। আইডেন্টিফাই কারেক্ট কন্ডিশনার। ইফ আই ওয়াজ ইউ, কোনোদিন নয়, আই উড গো। ইফ, যখন ইফ দিয়ে হবে এই ধরনের, যদি আমি তুমি হতাম, তাহলে ইফ আই, তুমি তো নাও, তাহলে ইফ আই ওয়ের ইউ, আই উড গো, ওকে। এরপরে কি আছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদেরকে দিয়েছে। এটা কন্যাশ্রী প্রকল্প কি জন্য হয়, কি জন্য দেয়, কন্যাশ্রী প্রকল্প দেয় গার্ল চাইল্ড এডুকেশন অ্যান্ড প্রিভেনশন অফ আর্লি ম্যারেজ, ঠিক আছে, গার্ল চাইল্ড এডুকেশন অ্যান্ড প্রিভেনশন অফ আর্লি ম্যারেজ। সবুজ সাথী কি জন্য, বাইসাইকেলে দেওয়া, তোমরা যারা স্কুল কলেজে পড়েছো, স্কুলে পড়েছো, তখন 9-10 তোমাদেরকে সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছিল। স্বাস্থ্য সাথী হচ্ছে হেলথের জন্য, এটা মনে রাখবে, স্বাস্থ্য সাথী হেলথ কভারের জন্য, ঠিক আছে। কৃষক বন্ধু হচ্ছে চাষীদের জন্য, কৃষক বন্ধু হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু ফার্মার, ঠিক আছে। রূপশ্রী প্রকল্প হচ্ছে কি, হ্যাঁ, ফিনান্সিয়াল সাপোর্ট টু ম্যারেজ ফর ওল্ড পোর গার্ল, হ্যাঁ, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য 25,000 টাকা করে যেটা দেওয়া হয়, 25,000, ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার, এটা হচ্ছে রূপশ্রী প্রকল্প। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, মান্থলি একটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। এই বছর ইলেকশন আগে সরকার ডিক্লেয়ার করেছে, হ্যাঁ, 1,500 টাকা করে দেওয়া হবে। তোমার কি বলে, কি বলে তোমার 1,500 টাকা কমন দেওয়া হবে, আর মাইনরিটি দেওয়া হবে 1,700 টাকা করে, দুটো ভাগ করা হয়েছে, 1,500 একটা 1,700। দুয়ারে সরকার, হ্যাঁ, এটা সময় সময় একটা স্টেপ নেওয়া হয় সরকার থেকে, গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদের প্রবলেমগুলো, সমস্যার সমাধান করার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে এইরকম কাজ করা হয়, ডোর স্টেপ ডেলিভারি গভর্নমেন্ট সার্ভিস। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর কি আছে দেখো, বাংলার আবাস যোজনা, হাউজিং ফর রুরাল পোর, আবাস যোজনা অনেক বুঝতে পারছো। উৎকর্ষ বাংলা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উৎকর্ষ বাংলা। স্টুডেন্টস ক্রেডিট কার্ড হচ্ছে এডুকেশন লোন ফর সাপোর্ট টু দ্য স্টুডেন্ট। 10টা হয়ে গেল। সো এখন আমি যেটা তোমাদের আলোচনা করলাম সেটা হচ্ছে 250 কোশ্চেন, আর একটু বেশি হতে পারে, 250 এমসিকিউ আমি আলোচনা করলাম। এইগুলো দেখবে, এই ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেক রবিবারের আগে আমি একটা করে এই ধরনের ভিডিও নিয়ে আসবো, খুব মন দিয়ে দেখবে, এই জাতীয় প্রশ্নগুলো রেগুলার প্র্যাকটিস করো, তোমাদেরকে প্রিলিমসে পাস করাতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, মন দিয়ে দেখো, হ্যাঁ। আজকের মতো রাখি, গুড নাইট।